আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সাথে আসলে পরপর ৩ টা ক্লাস পড়ে যাচ্ছে। যেহেতু আপনাদের ঈদের ছুটির জন্য আমরা ক্লাসগুলোকে একটু স্কুইজ করে দিতে হচ্ছে, পিছিয়ে দিতে হয়েছে। তো যাই হোক সমস্যা নাই। আপনাদের এই টপিকগুলো আসলে আপনাদের যেকোনো পরীক্ষায় একসাথেই লাগে। যেটা আগেই বলেছিলাম যে চ্যাপ্টার 5 এবং 6 খুবই ইম্পোর্টেন্ট আপনাদের যেকোনো ধরনের এক্সামের জন্য। স্পেশালি হচ্ছে আপনাদের যে এন্ট্রান্স এক্সামগুলো আছে সেজন্য। তো আমি চ্যাপ্টার 5 এবং 6 দুটোর পিডিএফটা একসাথেই দাগানো পিডিএফ আপনাদের গ্রুপে অলরেডি কালকে প্রোভাইড করে দিয়েছি। সো আশা করা যায় চিন্তা নাই। আপনারা জাস্ট ক্লাসগুলো করতে থাকেন। আর হচ্ছে আপনাদের এই ক্লাসগুলোর যে এক্সামটা আমি এটা চ্যাপ্টার 5 আলাদা নিতে চাচ্ছি, চ্যাপ্টার 6 আলাদা নিতে চাচ্ছি। এখন আপনাদের যদি মানে একসাথে দেওয়ার ইচ্ছা থাকে যে আপনারা নেক্সট ক্লাসের আগে একসাথে দিবেন, সেটাও বলতে পারেন আমাকে। হ্যাঁ, সেটা বললে আমি কোশ্চেনগুলো একসাথে করে 20 কোশ্চেন্স একসাথে দিয়ে দিব। আর যদি মনে করেন যে না আপনারা মানে আলাদা আলাদা দিবেন 5 আর 6, তাহলে সেটাও করা যাবে। ঠিক আছে? তো এটা আপনাদের মতামত আশা করব আর কি। আপনাদের যদি এই বিষয়ে কোনো মতামত থাকে, আর যদি আপনাদের কোনো মতামত না থাকে সেই ক্ষেত্রে আমি চ্যাপ্টার 5 এর যে কোশ্চেনটা ওটা চ্যাপ্টার 5 এর জন্য আলাদা এক্সাম, চ্যাপ্টার 6 এর জন্য আলাদা এক্সাম দিয়ে দিব। ঠিক আছে? আর 5 এর এক্সামটা আমি আজ বা কালকের মধ্যেই দিয়ে দিব সেই ক্ষেত্রে। আর 6 এর এক্সামটা আজকের ক্লাস এবং কালকের ক্লাস শেষ হওয়ার পরে আপনাদের নেক্সট ক্লাসের আগে, নেক্সট ক্লাস যেদিন থাকবে সেদিন দিব। হ্যাঁ? আচ্ছা। তো আমরা আজকে যে পড়াশোনা করব সেটা হচ্ছে যে টপিক্যাল ইনফেস্টেশন অ্যান্ড ইনফেকশন। হ্যাঁ, এই জিনিসটা কি? এটা হচ্ছে যে আমাদের প্যারাসাইটিক যেসব লেশন থাকে আমাদের বডিতে হয় এগুলো নিয়ে আলোচনা। তো এটা আমাদের সার্জারির জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনারা দেখবেন যে আপনাদের পেপার 3 তে সার্জিক্যাল ইম্পর্টেন্ট মাইক্রোবায়োলজি বা প্যারাসাইটস অফ সার্জিক্যাল ইম্পর্টেন্স এই রিলেটেড টপিক থাকে, এবং এখান থেকে আপনারা বেশ কয়েকটা কোশ্চেন পাবেন। গত ক্লাসে আমি যেরকম বলেছিলাম যে আপনারা 3 থেকে 4টা মিনিমাম কোশ্চেন পাবেন, আজকের ক্লাসও সেম। হ্যাঁ, 2 থেকে 3টা কোশ্চেন আপনারা পাবেনই। আচ্ছা, তো এই ট্রপিক্যাল ইনফেস্টেশন গুলা বা হচ্ছে প্যারাসাইটিক ইনফেস্টেশন গুলা সাধারণত কাদের হয়? যেসব জায়গায় দেখা যায় কি যে হাইজেনিক কন্ডিশনটা একটু পুয়ার, সোশিয়াল ইকোনমিক স্ট্যাটাসের কারণেই হোক বা যে কারণেই, তাদের ক্ষেত্রে দেখা যায় এগুলো বেশি হয়। তো আমরা এখান থেকে কয়েকটা ইম্পর্টেন্ট ডিজিজ পড়বো। তো ফার্স্টলি আমরা স্টার্ট করবো হচ্ছে অ্যামিবিয়াসিস দিয়ে। হ্যাঁ, আচ্ছা, অ্যামিবিয়াসিস সম্পর্কে আপনারা ফোর্থ ইয়ারে পড়ে এসেছেন, ফোর্থ ইয়ারে প্যাথোলজি মাইক্রোবায়োলজিতে। যেটা কি দিয়ে হয়? এটা হচ্ছে বেসিক্যালি এন্টামিবা হিস্টোলাইটিকা নামক একটা প্যারাসাইট দিয়ে হয়, এবং এটা আমাদের এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, আফ্রিকা এসব জায়গায় খুব কমনলি হয়। তো মেজরিটি পেশেন্টই থাকবে হচ্ছে আপনার কাছে অ্যাসিম্পটোমেটিক ক্যারিয়ার হিসেবে। হ্যাঁ, আচ্ছা। আর এটা ছড়ায় কিভাবে? এটা ছড়ায় হচ্ছে ফিকো ওরাল রুট দিয়ে। যাদের ক্ষেত্রে ওই যে যেটা বললাম যে হাইজিন বা স্যানিটেশন এটা যাদের কম বা সোশিও ইকোনমিক স্ট্যাটাসটা যাদের পোর, তাদের ক্ষেত্রে এটা হওয়ার চান্সটা বেশি থাকে। আচ্ছা, এটার প্যাথোজেনেসিসটা যদি আমরা চিন্তা করি তাহলে আপনারা এই এত বর্ণনা পড়ে আপনাদের জন্য এটা আসলে বোঝাটা একটু কঠিন হয়ে যাবে। তো আমি যেটা করবো আপনাদেরকে একটু ফ্লো চার্টের মতো করে সহজ করে বলে দিই, আপনারা জিনিসটা আগে শুনেন ক্লাসে। হ্যাঁ, শোনার পরে আপনি যখন এটা পড়তে যাবেন আপনার কাছে এতটাও আর কঠিন লাগবে না। আচ্ছা, তাহলে প্রথমে দেখেন এই যে এন্টামিবা হিস্টোলাইটিকার যে জীবাণুটা বা প্যারাসাইট এটা আমাদের বডিতে কিভাবে যাবে। যেহেতু এটা রুট অফ ট্রান্সমিশন হচ্ছে ফিকো ওরাল রুট। হ্যাঁ, সো এটা আমাদের ওরাল মানে ওয়াটার বা হচ্ছে কন্টামিনেটেড ফুড এগুলোর মাধ্যমে যাবে। কোন জিনিসটা যাবে? যাবে হচ্ছে সিস্টটা। তাহলে দেখেন সিস্ট ফার্স্টে কি করবে? আমাদের ফিকো ওরাল রুটে সিস্টে যাবে কোথায়? সিস্টে যাবে হচ্ছে আমাদের কন্টামিনেটেড ফুড বা ওয়াটারের মাধ্যমে চলে যাবে হচ্ছে গাটে। গাটের স্পেসিফিক কোন পার্ট যদি আমরা চিন্তা করি, ধরেন স্মল ইন্টেস্টাইনে গেল ফার্স্ট। হ্যাঁ, মানে স্টমাক গুলা পার হয়ে স্মল ইন্টেস্টাইনে গেল। স্মল ইন্টেস্টাইনে গিয়ে সে যে কাজটা করবে সেটা হচ্ছে যে আমরা জানি যে ডিম ফুটে বাচ্চা হয়। সো সিস্ট গুলা হ্যাচ করবে, এবং এই হ্যাচিং এর মাধ্যমে তারা কি করবে? তারা হচ্ছে অনেকগুলা ট্রফোজয়েড তৈরি করবে। তাহলে আমরা এখানে দাগাই সিস্ট গুলা হ্যাচিং করে তৈরি করছে ট্রফোজয়েড। আপনারা স্পেসিফিক ভাবে এই জিনিসগুলা দাগায় রাখেন, তাইলে সহজ লাগবে। হ্যাঁ, তাহলে দেখেন এখানে হ্যাচিং হচ্ছে, হ্যাচ করতেছে, হ্যাচ করে তৈরি হচ্ছে ট্রফোজয়েডস। ট্রফোজয়েডস। হ্যাঁ, আচ্ছা, ট্রফোজয়েডস এর তৈরি হলো কোথায়? স্মল ইন্টেস্টাইনে। এরপর তারা চলে যাবে হচ্ছে আপনাদের লার্জ গাট বা হচ্ছে কোলনে। হ্যাঁ, তাহলে কোলনে চলে গেল। কোলনে গিয়ে ট্রফোজয়েড গুলা মেইনলি সমস্যা তৈরি করবে, মানে প্যাথোলজিটা তৈরি করবে। তারা কি করবে? তারা দেখা যায় সাবমিউকোজাল লেয়ারে বিভিন্ন ধরনের আলসার ফর্মেশন করবে। তাহলে কোলনে গিয়ে সে আলসার ফর্মেশন করবে। এই আলসারটার আবার একটা স্পেসিফিক শেপ আছে, এটাকে আমরা বলি হচ্ছে ফ্লাক্সড শেপ আলসার। ফ্লাক্সটা দেখতে কিরকম? ওই যে বিকারের মতো আমরা যেটা বলি, দেখেন এরকম টাইপ শেপ। মানে কি? মানে এটার বেসটা অনেক বেশি প্রশস্ত থাকবে অ্যাপেক্সের তুলনায়। ঠিক আছে? সো এরকম একটা ফ্লাক্স শেপ আলসার সে তৈরি করবে সাবমিউকোজাল লেয়ারে। আচ্ছা, এইখানে দেখেন কোলনে তারপর কি হবে? এই আলসার তৈরি করছে, প্লাস হচ্ছে এই ট্রফোজয়েড গুলা কি করবে? মাল্টিপ্লাই করবে।
মাল্টিপ্লাই করবে। হ্যাঁ, মাল্টিপ্লাই করে এই ট্রফোজয়েড থেকে আবারও কিছু কিছু সিস্ট তৈরি হবে, ঠিক আছে। এগুলো আলটিমেটলি কি হবে, কোলন থেকে এরা মাল্টিপ্লাই করার মাধ্যমে আলটিমেটলি তারা যাবে হচ্ছে পোর্টাল সার্কুলেশনে, পোর্টাল সার্কুলেশনে। হ্যাঁ, আচ্ছা তাহলে দেখেন এখান থেকে চলে গেল হচ্ছে পোর্টাল সার্কুলেশন। আচ্ছা, পোর্টাল সার্কুলেশনে চলে গেল। পোর্টাল সার্কুলেশনে যাওয়ার পরে দুইটা ঘটনা ঘটতে পারে। একটা হচ্ছে এরা ফিসিস দিয়ে মানে সরি, দুইটা ঘটনা ঘটতে পারে কোলন থেকে। একটা হচ্ছে এরা ফিসিস দিয়ে বের হয়ে যেতে পারে। বের হলে কি হবে, বের হলে তারা পরবর্তীতে অন্য কাউকে ইনফেক্টেড করতে পারে। হ্যাঁ, যেটা হচ্ছে অন্য কেউ যদি ফিকো ওরাল রুটে এটা নিয়ে নেয়। আর আরেকটা হচ্ছে পোর্টাল সার্কুলেশনে যাবে, যেটা মেইনলি প্যাথোলজি করবে। পোর্টাল সার্কুলেশনে যাওয়ার পর তারা কি করবে, যাওয়ার পর তারা হচ্ছে আমাদের যে লিভারের কিছু ইন্টারলোবিউলার ছোট ছোট ভেইন গুলো আছে সেগুলোর মধ্যে ফিল্টার্ড হবে এবং ট্র্যাপড হবে। মানে মোট কথা হচ্ছে তারা পোর্টাল সার্কুলেশনের মাধ্যমে চলে যাবে হচ্ছে লিভারে। হ্যাঁ, লিভারে গিয়ে তারা পোর্টাল যে ট্র্যাড গুলো আছে বা ভেইন গুলো আছে সেগুলোতে গিয়ে আরেক দফা মাল্টিপ্লাই করবে, মাল্টিপ্লাই করবে এবং সেই জায়গায় কি করবে, তারা ওই জায়গায় তারা ওই যে কোলনে যেরকম আলসার তৈরি করছিল সেই রকম তারা লিভারেও একটা মানে লোকালি মাল্টিপ্লাই করে তারা ওই জায়গাটাকে অবস্ট্রাক্টেড করে দিবে, ইনফেকশন করবে এবং সেখানকার ব্লাড সাপ্লাই, হেপাটোসাইটগুলোর ব্লাড সাপ্লাইটা কমে যাবে। কমে গিয়ে সেখানে ফোকাল কিছু ইনফার্কশন ডেভেলপ করবে, ফোকাল কিছু ইনফার্কশন ডেভেলপ করলো। হ্যাঁ, সেটা জায়গায় নেই, ওকে। ফোকাল কিছু ইনফেকশন তৈরি করবে হেপাটোসাইট গুলাতে এবং সেখানে তারা ছোট ছোট কিছু লিকুইফেক্টিভ নেক্রোসিস তৈরি করবে, লিকুইফেক্টিভ নেক্রোসিস তৈরি করবে। তাহলে লিভারে মেইন যে প্যাথোলজিটা হবে সেটা হচ্ছে লিকুইফেক্টিভ নেক্রোসিস, নেক্রোসিস তৈরি করবে। হ্যাঁ, আচ্ছা এখন দেখেন এই যে লিকুইফেক্টিভ নেক্রোসিসের অনেকগুলা ফোকাস থাকবে এবং আলটিমেটলি এগুলা কি করবে, একসাথে কোলাস করবে। কোলাস করে যেটা তৈরি করবে সেটা হচ্ছে অ্যাবসেস। এটাকেই আমরা বলতেছি হচ্ছে অ্যামিবিক লিভার অ্যাবসেস, এটাকে আমরা বলতেছি অ্যামিবিক লিভার অ্যাবসেস। আচ্ছা অ্যামিবিক, আচ্ছা আপনারা আমাকে একজন একটু বলেন তো যে অ্যামিবিক লিভার অ্যাবসেসের যে ভিতরে যে ক্যাভিটির ভিতরে একটা পাস টাইপ একটা ম্যাটেরিয়াল থাকবে বা একটা লিকুইড থাকবে, যে কোনো একটা অ্যাবসেসের ভিতরে আমরা জানি যে লিকুইড থাকে। আপনারা কেউ বলতে পারেন যে এই লিকুইডটা মানে সরি এটা না মানে এই লিকুইডের ক্ষেত্রে আমরা যেটা বলি যদি আমরা অ্যাসপিরেট করি, হ্যাঁ অ্যাসপিরেট করলে আমরা একটা স্পেশাল কাইন্ড অফ একটা লিকুইড পাবো। কেউ এটা নাম বলতে পারেন কি জিনিস? আমরা যখন অ্যাসপিরেট করি এই অ্যামিবিক সিস্টটাকে বা অ্যাবসেসটাকে, স্পেশাল কাইন্ড অফ একটা নাম আছে, একটা স্পেসিফিক নাম যেটা একদম মানে অ্যামিবিয়াসিসের জন্যই আলাদা। কেউ বলতে পারেন আমরা কি টাইপের এখানে একটা পাস বা একটা লিকুইড পাবো এই অ্যাবসেস ক্যাভিটির ভিতরে? এই অ্যাবসেস হওয়ার কারণে এটাকে আমরা বলছি অ্যামিবিক লিভার অ্যাবসেস এবং এটার কারণে লিভারে যে অ্যাবনর্মালিটি দেখা যায় বা হচ্ছে ইনফ্লামেশন হয় এটাকে আমরা বলি হচ্ছে অ্যামিবিক হেপাটাইটিস। আর এই ক্ষেত্রে সাধারণত কোন রোগ বেশি আক্রান্ত হয় লিভারের, বলেন তো দেখি? লিভারের কোন সাইডটা বেশি আক্রান্ত হয় এরকম ডিজিজে? আপনারা যেহেতু এগুলো ফোর্থ ইয়ারে পড়ে আসছেন, আশা করা যায় যে আপনাদের অনেকে এটা নলেজে থাকবে। হ্যাঁ, যে এটা কোলাস করার পরে যে অ্যাবসেসটা তৈরি হচ্ছে বা এই সিস্টগুলোর ভিতরে যে ফ্লুইডটা থাকে এটার ভিতরে এই লিকুইডটাকে আমরা কি ধরনের লিকুইড বলি, একটা নাম আছে, স্পেসিফিক একটা নাম। আর একটু সহজ করে দিই, আর একটু ক্লু দিয়ে দিই, আমরা এটাকে এক ধরনের সস বলি, ব্রাউন কালারের এক ধরনের সস বলি। নামটা মনে আছে কারো? ওকে, আমি একটা অ্যান্সার পেয়েছি। আর কেউ বলবেন? একটা অ্যান্সার পেয়েছি, আমি রাইট অ্যান্সারটাই পেয়েছি। একজন বলেছেন অ্যানকোভি সস, অ্যানকোভি সস লাইক একটা অ্যাপিয়ারেন্স পায়। ওকে, আর আমাকে বলেন তো যে লিভারের কোন লোবটায় বেশি এটা হয়, লেফট নাকি রাইট? আচ্ছা তাহলে দেখেন এটা যেহেতু বলতে পারি নাই, লিভারের রাইট লোবটা সাধারণত 80% ক্ষেত্রে ইনভলভ হয়। হ্যাঁ, লেফট লোবে হতে পারে 10% ক্ষেত্রে, আর বাকিরা হচ্ছে মাল্টিপল। আচ্ছা এখানে দেখেন বলা হয় যে রাইট লোবে কেন বেশি হয়, কারণ দেখা যায় কি যে সুপিরিয়র মেজেন্টারিক ভেইন থেকে রাইট লোবে যে ব্লাডটা ড্রেন করে সেটার কোর্সটা একটু স্ট্রেইট থাকে। স্ট্রেইট কোর্সের মাধ্যমে খুব স্বাভাবিকভাবেই সহজে কিন্তু ইনফেকশাস এজেন্ট গুলো ঢুকে যেতে পারে। সো এটা হচ্ছে এরকম বলবো। আচ্ছা কয়েকজনই এটা অ্যান্সার করতে পেরেছেন এবং অ্যানকোভি সসটা আপনারা
অনেকে অ্যান্সার করতে পেরেছেন। ভেরি গুড। রাইট লুপটা আপনারা কয়েকজন অ্যান্সার করতে পেরেছেন। ওকে। আচ্ছা, তাহলে দেখেন পোর্টাল ভেনের মাধ্যমে তারা লার্জার যে লুপটা সেটাতে সাধারণত ঢুকে যায়, যেহেতু স্ট্রেট কোর্স একটু, হ্যাঁ? আচ্ছা, তাহলে এটা গেল। আর হচ্ছে আপনার এখন কথা হচ্ছে যে কোনো কারণে যদি এই অ্যাবসেসটা বার্স্ট করে তাহলে কি হবে? তাহলে দেখা যায় এই অ্যাবসেসের কারণে কিছু পালমোনারি সিম্পটম হতে পারে, কিছু চেস্ট কমপ্লিকেশন হতে পারে। আর যেই কথাটা আপনাদের জানতে চেয়েছিলাম, আপনারা অ্যান্সার করতে পেরেছেন অনেকেই, যে একটা চকলেট কালারের অডরলেস একটা অ্যানকোভি সস লাইক একটা ফ্লুইড থাকে। এই ফ্লুইডটাতে কি জিনিস থাকে দেখেন, কেন এটা এরকম ব্লাড কালারের বা চকলেট কালারের? নরমালি তো আমরা পাস পাই কিরকম, একটা ব্রাউনিশ সাদা টাইপের পাই না, মানে ইয়েলোইশ হোয়াইট টাইপের পাই। তো এখানে দেখেন, এখানে মেইনলি থাকে হচ্ছে নেক্রোটিক লিভার টিস্যু এবং হচ্ছে ব্লাড, ঠিক আছে, যেটার কারণে আমরা এটাকে ইয়েলোইশ পাই। আর আমরা যদি অ্যাবসেস থেকে ট্রিটমেন্ট না করি তাহলে কি হতে পারে, তাহলে সাধারণত এটা রাপচার করতে পারে, ঠিক আছে। ওকে, এখন দেখেন লার্জ বাওয়েলে তো এটা হচ্ছে, প্রথমত এটা আমাদের এন্ট্রি করে লার্জ বাউলকে এফেক্টেড করছে, দেন হচ্ছে এটা লিভারে যাচ্ছে। এখন এই লার্জ বাউলে যদি দীর্ঘদিন যাবত এই ইনফেকশনটা থেকে যায় বা ক্রনিক ইনফেকশন হয়, তখন দেখা যায় কিছু গ্র্যানুলোমেটাস লেশন তৈরি হয়। গ্র্যানুলোমেটাস কিছু লেশন তৈরি হয়, যেগুলোকে আমরা বলি হচ্ছে অ্যামিবোমা। অ্যামিবোমা আমি একটু পরে আপনাদের এটা আরেকটু দেখাবো। আচ্ছা, এবার দেখেন আপনারা সামারি বক্স 6.1, এখানে আপনি প্যাথোফিজিওলজিটা এতক্ষণ যা যা বললাম সেগুলাই, এগুলো একটু জাস্ট পড়ে নেবেন, হ্যাঁ, এগুলো আর ডিটেলস লাগবে না আপনাদের। আচ্ছা, এখন ক্লিনিক্যাল ফিচার কি? প্রথম কথা বলা হয়েছে যে মোস্ট অফ দ্য পেশেন্ট আপনার কাছে আসবে হচ্ছে অ্যাসিমটোমেটিক ভাবে। আচ্ছা, এর বাইরে ধরেন আপনাকে ক্লু দিয়ে দিবে যে কোনো একটা ইয়াং পেশেন্ট, ইয়াং অ্যাডাল্ট মেল, যার কিনা আহ, একটা নন স্পেসিফিক কিছু সিমটমের অনসেট থাকতে পারে, যেমন হচ্ছে অ্যাবডোমিনাল পেইন থাকতে পারে, হ্যাঁ, তারপর হচ্ছে অ্যানোরেক্সিয়া থাকতে পারে, ফিভার থাকতে পারে, নাইট সোয়েট, ম্যালেজ, কাফ, ওয়েট লস, এই টাইপ কিছু সিমটম থাকতে পারে। সাথে আপনার কাছে কমপ্লেন করবে যে তার রাইট আপার অ্যাবডোমেনে এবং রাইট শোল্ডার টিপে পেইন, এরকম টাইপের একটা কমপ্লেন নিয়ে আপনার কাছে আসবে। হিক কাফ থাকতে পারে, নন প্রোডাক্টিভ কাফ থাকতে পারে, এবং তার একটা প্রিভিয়াসলি ব্লাডি ডায়রিয়া অথবা হচ্ছে তার এন্ডেমিক এরিয়াতে ট্রাভেলের একটা হিস্ট্রি থাকবে। এইরকম পেশেন্ট আপনার কাছে আসলে আপনার অবশ্যই কিন্তু একটা ডিফারেন্সিয়াল হিসেবে এই অ্যামিবিক লিভার অ্যাবসেসের কথা বা হচ্ছে এন্টামিবা দিয়ে ইনফেকশনের কথা মনে রাখতে হবে, ঠিক আছে। এক্সামিনেশন যদি আমরা করি, আমরা দেখবো যে পেশেন্ট টক্সিক থাকবে, অ্যানিমিক থাকবে, অ্যাবডোমেনে রিজিডিটি থাকবে, আর হচ্ছে একটা টেন্ডার হেপাটোমেগালি আমরা পাবো। আচ্ছা, অ্যামিবোমার কথা যেটা আপনাদের জিজ্ঞেস করছিলাম, তো আমরা কি বললাম যে লার্জ ইন্টেস্টাইনে যদি দীর্ঘদিন যাবত একটা এরকম একটা অ্যান্টিমিবা হিস্টোলাইটিকা দিয়ে একটা ইরিটেশন বা একটা ইনফ্লামেশন থাকে, সেখানে তখন দেখা যায় কি ক্রনিক হয়ে যায় এবং আলটিমেটলি গ্র্যানুলোমা ফর্মেশন হয়। এখন এই গ্র্যানুলোমার প্যাথোফিজিওলজি কিন্তু আপনারা মোটামুটি জানেন। গ্র্যানুলোমার প্যাথোফিজিওলজি কি? আমাদের বডির ইমিউন মেকানিজমটা আপার হ্যান্ড নেওয়ার চেষ্টা করবে। সে চেষ্টা করবে যে কোনো একটা ইনফেকশনাস এজেন্টকে বডি থেকে সরায় ফেলতে। তো যখন সরাইতে পারবে না সে, তখন কি করবে? ওই যে যেটা আমরা টিউবারকুলোসিসে পড়ি, যে ম্যাক্রোফেজগুলা পরিবর্তিত হয়ে কিছু জায়ান্ট সেলে পরিণত হয়, বা হচ্ছে ওই যে ইনফেক্টিভ অর্গানিজমটা থাকে সেটাকে সে চারপাশ থেকে ওয়াল অফ করে ফেলে বা হচ্ছে ইনজেকশন করে ফেলে নিজের ভিতরে, কিন্তু সেটাকে সে রিমুভ করতে পারে না। তখন যে স্পেশালাইজ সেল তৈরি হয় সেটাকে আমরা বলি হচ্ছে গ্র্যানুলোমা। অনেকগুলা স্পেশালাইজ সেল মিলে গ্র্যানুলোমা তৈরি হয়। এটা একটা বেসিক্যালি একটা মাস লেশন, যেটা আমরা ক্রনিক ইনফ্লামেশনের একটা মার্কার হিসেবে পেয়ে থাকি, ঠিক আছে। এখন দেখেন, এটা মোস্ট কমনলি আমরা কোন জায়গায় পাবো? আমরা সিকামে পাবো মোস্ট কমনলি, ঠিক আছে। এটা মনে রাখতে হবে, এটা এসবি এর জন্য খুবই ইম্পর্টেন্ট যে অ্যামিবেমা এটা মোস্ট কমনলি কোথায় হয়। আচ্ছা, এটা সাধারণত কাদের হতে পারে? যারা ধরেন আপনার মানে লং টার্ম একটা ইনফেকশন রয়ে গেছে, ঠিকমতো ট্রিটমেন্ট হলো না, বা ট্রিটমেন্ট হলো কিন্তু তারা ড্রাগের ফুল যে কোর্সটা সেটা কমপ্লিট করলো না, হ্যাঁ, তাদের ক্ষেত্রে হতে পারে। আবার অনেকেই দেখা যায় কি যে সেলফ মেডিকেশন করে ইনডিসক্রিমিনেট ভাবে, তাদের ক্ষেত্রে এটা হতে পারে। ওকে, আচ্ছা, ইনভেস্টিগেশনের মধ্যে আমরা কি কি করব? আমরা কিছু ব্লাড ইনভেস্টিগেশন করব, যেহেতু পেশেন্ট অ্যানিমিক থাকে, সো আমরা সিবিসি করলে অ্যানিমিয়া পেতে পারি, লিউকোসাইটোসিস পেতে পারি। এটা একটা ইনফ্ল্যামেটরি কন্ডিশন, সো স্বাভাবিকভাবেই আমরা ইএসআর এবং সিআরপিটা রেস্ট পাবো। পেশেন্টের যেহেতু এটা লিভারের কন্ডিশন, হাইপো অ্যালবুমিনিয়ামে পেতে পারে, লিভার ফাংশন টেস্টগুলো রিরেঞ্জড হতে পারে, এবং স্পেশালি হচ্ছে খেয়াল করেন অ্যালকালাইন ফসফেটেসটা এলিভেটেড হতে পারে। সেরোলজিক্যাল টেস্ট আমরা কিছু করতে পারি, যেমন কমপ্লিমেন্ট ফিক্সেশন করতে পারি, তারপর হচ্ছে ইনডিরেক্ট হিমাগ্লুটেশন অ্যাসে এটা আমরা করতে পারি, এলিজা করতে পারি। আচ্ছা, ইমেজিং টেকনিকের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট জিনিস দেখেন, আপনাদেরকে আমি একবার জিজ্ঞেস করেছিলাম যে আমরা যখন হেপাটোবিলিয়ারি সিস্টেমের কোনো একটা ডিজিজ চিন্তা করি, আমাদের ফার্স্ট লাইন অফ ইনভেস্টিগেশন কি হবে বলেন তো দেখি? অনেকে এটা জানেন, অনেকের সাথে এটা নিয়ে কথা হয় নাই, যে আমরা যখন রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশন গুলো করি বা আমরা যখন ইমেজিং করি, তো আমরা যখন হেপাটোবিলিয়ারি ট্র্যাক্টের কোনো একটা ডিজিজ চিন্তা করি, তখন আমরা একদম ফার্স্টলি কোন ইমেজিংটা করি বা কোন ইনভেস্টিগেশনটা করি, কেউ বলতে পারেন? ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন, আমি কিন্তু বলি নাই যে সবচেয়ে স্পেসিফিক কোনটা।
আমি বলছি যে সবচেয়ে আগে আপনি কোনটা করবেন? কেউ একটু অ্যান্সার করেন তো দেখি। এটা নিয়ে আপনাদের সাথে আমার এর আগে পুরাতন ব্যাচগুলোতে কথা হয়েছিল। আপনাদের বিশেষ করে হচ্ছে কি জানি বলে এটাকে, ডায়াগনস্টিক ইমেজিং একটা চ্যাপ্টার ছিল, সেটাতে কথা হয়েছিল। প্লাস হচ্ছে আপনাদের সাথে লিভার নিয়ে যাদের সাথে কথা হয়েছিল তাদেরকেও বলেছিলাম। একটু বলেন তো দেখি এটা কি হবে। আমরা হেপাটোবিলিয়ারি সিস্টেমের কোনো একটা প্যাথোলজিক্যাল কন্ডিশন চিন্তা করলে সবার আগে কোন ইনভেস্টিগেশনটা করব, কোন ইমেজিং করব আমরা? ওকে, একজনের অ্যান্সার পেয়েছি। আর কেউ কিছু বলতে চান? একজনের অ্যান্সার আমি দেখতে পাচ্ছি। ওকে, তাহলে যিনি অ্যান্সার দিয়েছেন এটা এক্স্যাক্টলি কারেক্ট। আমরা সাধারণত আল্ট্রাসোনোগ্রাফি করি লিভারের যে কোনো প্যাথোলজিক্যাল কন্ডিশন চিন্তা করলে। সো সেই ক্ষেত্রে আমরা যদি এখানে আল্ট্রাসোনোগ্রাফি করি আমরা কি দেখব? আমরা দেখব যে একটা অ্যাবসেস ক্যাভিটি দেখা যায়। আল্ট্রাসোনোগ্রাফিতে কিন্তু অ্যাবসেস ক্যাভিটিটা বেশ ভালো বোঝা যায়। সিস্ট বলেন বা যে কোনো ফ্লুইড ফিল্ড ক্যাভিটি বলেন, এগুলো আল্ট্রাসোনোগ্রাফিতে ব্ল্যাক দেখায়। সো আমরা এটা সহজেই বুঝতে পারি। হ্যাঁ, সো এটা হাইপার ইকোইক একটা এরিয়া বা হাইপো ইকোইক বা অ্যানিকোইক একটা এরিয়া দেখব। আর ভিতরে হচ্ছে দেখা যায় কিছু নেক্রোটিক ম্যাটেরিয়ালস বা ডেব্রিস থাকতে পারে। আর এখানে আমরা কি করতে পারি? আল্ট্রাসোনোগ্রাফি করে আমরা যে শুধু ডায়াগনোসিস করি তা কিন্তু না, আমরা কিন্তু এটা দিয়ে আমরা অ্যাসপিরেশনও করতে পারি। ঠিক আছে, প্লাস আমরা একটা সিটি স্ক্যান করতে পারি। ওকে, আচ্ছা, আর এই অ্যাসপিরেশনটা করলে আমরা কিরকম ফ্লুইড পাবো সেটা অলরেডি আমরা মেনশন করে ফেলেছি। ওকে, আচ্ছা, এখানে দেখেন সিটি স্ক্যানে এই অ্যাবসেসটা দেখা যাচ্ছে, এখানে আল্ট্রাসোনোগ্রাফিতে অ্যাবসেসটা দেখা যাচ্ছে। এখানে আবার দেখেন মাল্টিপল অ্যাবসেস দেখা যাচ্ছে চেস্টের একটা সিটি স্ক্যান। ওকে, আচ্ছা, ডায়াগনস্টিক পয়েন্টার্স এটা আপনারা একটু জাস্ট রিডিং দিবেন, এখান থেকে বেশি কিছু লাগবে না। একটা জিনিস একটু খেয়াল করেন যে আমরা যখন কোলনের ক্ষেত্রে আলসারটা পাই আমরা কিন্তু সিগময়েডোস্কোপি করে বায়োপসি নেই। হ্যাঁ, এটা মনে রাখতে হবে। ট্রিটমেন্ট আমরা কি করব? এখানে আমরা সাধারণত প্রথমত মেডিকেল ট্রিটমেন্ট দিব, যেমন হচ্ছে আমরা মেট্রোনিডাজল দিব এবং হচ্ছে টিনিডাজল দিব। হ্যাঁ, এগুলো এফেক্টিভ থাকে। এখন ব্যাপারটা হচ্ছে কি যে মেট্রোনিডাজল টিনিডাজল দেওয়ার পরও আপনাকে ডাইলক্সিনাইড ফিউরেট নামক একটা ড্রাগ দিতে হবে। কেন? কারণ এটা হচ্ছে লুমিনাল অ্যামিবিসাইড। লুমিনাল মানে কি? ওই যে জিআইটিতে যে অ্যামিবিয়াসিস হয় সেটা ট্রিটমেন্ট হিসেবে কাজে লাগে। হ্যাঁ, লিভারের ক্ষেত্রে আমরা কি দিলাম? লিভারের ক্ষেত্রে আমরা মেট্রোনিডাজল টিনিডাজল দিলাম। আর লুমিনাল বা গাটের জন্য আমরা দিলাম হচ্ছে একটা লুমিনাল অ্যামিবিসাইড বা হচ্ছে ডাইলক্সিনাইড ফিউরোয়েট। এটা একটা ট্রিটমেন্ট অপশন। আচ্ছা, এখন কথা হচ্ছে মেডিকেল ট্রিটমেন্টটা যদি ভালো না হয় কিংবা যদি আমরা চিন্তা করি যেটা পেশেন্টের আর্জেন্ট কন্ডিশন, যে কোনো সময় অ্যাবসেসটা রাপচার করবে, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হয়? সেই ক্ষেত্রে আমাদের কিন্তু সার্জিক্যাল প্রসিজিওরে যেতে হয়। যেমন আমরা এটাতে মিনিমাল ইনভেসিভ ভাবে অ্যাসপিরেশন করতে পারি। অ্যাসপিরেশন করে আমরা ভিতরের পাসটাকে বের করে দিতে পারি। ঠিক আছে, আর আরেকটা আমরা কি করতে পারি? ভিতরে একটা পিকটেইল ক্যাথেটার রেখে আসতে পারি। পিকটেইল ক্যাথেটার মানে হচ্ছে একদম শুকরের লেজের মতো চিকন একটা মাথাওয়ালা, মানে একটা ক্যাথেটার। এটা আমরা ভিতরে দিয়ে আসি যেন আস্তে আস্তে করে ড্রেন হতে থাকে ভিতরের ফ্লুইড গুলা। ওকে, আচ্ছা, এটা গেল। আর দেখেন লিভার অ্যাবসেস লেফট লোবে যদি হয়, লেফট লোবে কিন্তু সাধারণত কম হয়, বাট যদি লেফট লোবে হয় আমাদের কিন্তু মাথায় রাখতে হবে যে আমাদের হয়তো বা ইমিডিয়েটলি, মানে এটা রাপচার হওয়ার টেন্ডেন্সিটা একটু বেশি থাকে লেফট লোবে হলে। হ্যাঁ, সো এই ক্ষেত্রে আমাদের কিন্তু ড্রেনেজের কথা চিন্তা করতে হবে। ওকে, আচ্ছা, অ্যামিবিয়াসিস ট্রিটমেন্ট আপনারা এখান থেকে আবার একটু দেখে নেবেন, আমি যা বলার তো বলেই দিলাম। আচ্ছা, এখন দেখেন অ্যাসকারিস লাম্ব্রিকয়েডস। অ্যাসকারিস লাম্ব্রিকয়েডস জিনিসটা কি? এটাও হচ্ছে একটা মানে কমন একটা রাউন্ড ওয়ার্ম বা হচ্ছে একটা কি বলে এটাকে, প্যারাসাইট। হ্যাঁ, যেটা নর্মালি ইন্টেস্টাইনাল নেমাটোড হিসেবে আমরা পাই। আমাকে বলেন তো এই অ্যাসকারিয়াস দিয়ে কোন কোন অর্গানে মোস্ট কমনলি এফেক্টেড হয় বলেন তো দেখি? অ্যাসকারিয়াসে জিআইটিতে তো অবশ্যই হবে, এরপর এটা কোন কোন সিস্টেমে প্রবলেম ক্রিয়েট করতে পারে কেউ বলতে পারেন? অ্যাসকারিস লাম্বিকয়েডসটা কোন কোন অর্গানে প্রবলেম ক্রিয়েট করতে পারে বেশি? এটা কিন্তু বিভিন্ন ফর্ম থাকে, অ্যাডাল্ট ওয়ার্ম থাকে, লার্ভা থাকে। আমাকে একটু বলেন তো যেটা কোন কোন জায়গায় বেশি সমস্যা তৈরি করে। আমি আপনাদেরকে এটার প্যাথোফিজিওলজিটা সুন্দর করে বুঝাই দিব। ঠিক আছে, আচ্ছা, এখন দেখেন এটা মেইনলি আমরা দুইটা ফর্মে পাই, একটা হচ্ছে লার্ভা ফর্ম আর আরেকটা হচ্ছে অ্যাডাল্ট ওয়ার্ম। তো আমাকে কেউ বলতে পারেন যে অ্যাডাল্ট ওয়ার্মটা কোন জায়গায় প্রবলেম ক্রিয়েট করে আর লার্ভাটা কোন জায়গায়? মেইনলি আমি লার্ভাটা জানতে চাচ্ছি।
আচ্ছা, ইন্টেস্টাইন বলেছেন, এক্স্যাক্টলি কারেক্ট। ইন্টেস্টাইনে কিন্তু এটার অ্যাডাল্ট ফর্মটা প্রবলেম ক্রিয়েট করে। আর লার্ভাটা কোথায় করে বলেন তো দেখি? অ্যান্সার কি দেখা যাচ্ছে নাকি? আচ্ছা, লার্ভাটা কোথায় করে বলেন তো দেখি? আচ্ছা, এইটা যদি আমরা প্যাথোফিজিওলজি চিন্তা করি তাহলে দেখেন প্রথমত ফার্টিলাইজড এগ থাকে, এগুলা কোথায় থাকে? এগুলা হচ্ছে ইনফেক্টেড ফিসিসে থাকতে পারে, কন্টামিনেটেড সয়েল বা অন্য কোথাও, এবং এটা মোটামুটি ভাবে 3 সপ্তাহের মধ্যে ইনফেক্টিভ হয়ে যায়। ঠিক আছে? তাহলে দেখেন ফার্স্টলি হচ্ছে আমরা পাইলাম হচ্ছে এক্স, ঠিক আছে? এক্স পাইলাম, যেটা ফিকো ওরাল রুটে চলে যাচ্ছে হচ্ছে আমাদের ইন্টেস্টাইনে। ইন্টেস্টাইনে চলে গেল। স্পেশালি কোথায়? স্পেশালি হচ্ছে জেজুনাম। জেজুনাম, ঠিক আছে? জেজু নামে চলে গেল। যাওয়ার পরে দেখেন, যাওয়ার পরে কি হচ্ছে, এই এগগুলা থেকে ইন্টেস্টাইনে গিয়ে লার্ভা তৈরি হচ্ছে। লার্ভা তৈরি হচ্ছে। আচ্ছা, একজন আনসার করেছেন biliary tract, appendix, এক্স্যাক্টলি। আর একটু দূরের কোন অর্গান, অ্যাবডোমিনাল ছাড়া অন্য কোন অর্গান যদি আমরা চিন্তা করি কি হবে বলেন তো দেখি? অ্যাবডোমেনের বাইরে যেগুলো বলেছেন প্রত্যেকটা কারেক্ট, ওকে? সেটা ইন্টেস্টাইন হোক, জেজুনাম হোক, biliary tract হোক, অ্যাপেন্ডিক্স হোক। বাট অ্যাবডোমেনের বাইরে এক্সট্রা অ্যাবডোমিনাল কোন জায়গায় বেশি সমস্যা করে বলেন তো দেখি? এবং এই সমস্যাটা মেইনলি করবে কিন্তু লার্ভা ফর্ম। হ্যাঁ, একটু বলেন তো দেখি কোন জায়গায় সমস্যা করে? আচ্ছা, এখন দেখেন এই যে লার্ভা ফর্মটা তৈরি হলো, এটা বেসিক্যালি দুইটা জায়গায় চলে যাবে জেজুনাম থেকে। একটা হচ্ছে সে পোর্টাল সিস্টেম দিয়ে, দেখেন পোর্টাল সিস্টেম দিয়ে কোথায় যাবে? পোর্টাল সিস্টেম দিয়ে সে লিভারে যাবে। তাহলে দেখেন পোর্টাল সিস্টেম, পোর্টাল সিস্টেম দিয়ে সে চলে যাচ্ছে হচ্ছে লিভারে। তাহলে লিভার একটা এফেক্টেড অর্গান হতে পারে, এখানে লিভারে চলে যাচ্ছে। আচ্ছা, এরপরে আমি যেটা এতক্ষণ জানতে চাচ্ছিলাম যে লার্ভা ফর্মটা মেনলি কোথায় যাবে, এইটা আমরা মনে রাখবো হচ্ছে 3টা এল এর সূত্র দিয়ে। দেখেন 3টা এল দিয়ে আমরা মনে রাখবো। আচ্ছা, সে একটা এল দিয়ে আমরা মনে রাখবো হচ্ছে লার্ভা, একটা এল দিয়ে আমরা মনে রাখবো হচ্ছে লাংস, আরেকটা এল দিয়ে আমরা মনে রাখবো হচ্ছে লোয়ে ফ্লার্স সিনড্রোম। লোয়ে ফ্লার সিনড্রোম। দ্যাট মিনস আপনার এই লার্ভা ফর্মটা যদি লাংসে চলে যায়, সেটা যেই সাইন সিমটম গুলো কজ করে, একজন অ্যান্সার করতে পেরেছেন লাংসের কথা, এক্স্যাক্টলি। তো সে যে সাইন সিমটম গুলো কজ করে তাহলে সেগুলোকে আমরা বলি হচ্ছে লোয়ে ফ্লার সিনড্রোম। আমরা একটু পরে ডিটেলসে দেখবো, ওকে? তাহলে দেখেন পোর্টাল সিস্টেম দিয়ে সে চলে গেল হচ্ছে লিভারে। আচ্ছা, আর আরেকটা হচ্ছে তারা সিস্টেমিক সার্কুলেশন। সিস্টেমিক সার্কুলেশন দিয়ে তাহলে কোথায় যাবে? সিস্টেমিক সার্কুলেশন দিয়ে সে চলে যাবে হচ্ছে লাংসে। আপনার মোটামুটি প্যাথোফিজিওলজি কিন্তু শেষ। এবার দেখেন এই যে লার্ভাগুলা গেল লাংসে, যাওয়ার পরে যেটা হয় মোটামুটি ভাবে 2 সপ্তাহের মধ্যে তারা ম্যাচিউর হয়ে যায়। ম্যাচিউর হয়ে যাওয়ার পরে তারা কই চলে যায়? তারা পালমোনারি সিস্টেম, লোফ্লার সিস্টেম, ভেরি গুড, ওকে। ম্যাচিউর হয়ে যাওয়ার পরে তারা কোথায় চলে যায়? তারা চলে যায় হচ্ছে লাংয়ের অ্যালভিওলাইতে। অ্যালভিওলাইতে গেলে কি করবে? তারা ইরিটেশন করবে, ইনফ্ল্যামেশন করবে। তখন পেশেন্ট কি করবে? পেশেন্ট হচ্ছে কাশি দিবে। অনেক সময় দেখা যায় কাফের মাধ্যমে কিন্তু এই লার্ভাগুলো আবার বের হয়। সেটা দেখা যায় কি? সেটা সে সোয়ালো করে ফেলে, গিলে ফেলে। তখন আবার কি হয়? আবার সে স্মল ইন্টেস্টাইনে গিয়ে ম্যাচুরেশন হতে পারে। এটা একটা। আরেকটা হচ্ছে যে এই যে ইয়াং ওয়ার্ম গুলা ছিল, এই ইয়াং ওয়ার্ম গুলা কি হয়? ট্রাকিও ব্রঙ্কিয়াল ট্রি, এটা কিন্তু ওয়ার্মের কথা বলতেছি, লার্ভা না, হ্যাঁ? এই ওয়ার্ম গুলা কি হয়? ট্রাকিও ব্রঙ্কিয়াল ট্রি দিয়ে মাইগ্রেট করে আলটিমেটলি ইসোফেগাস এবং কি জিআই ট্র্যাক্টে চলে যায়। জিআই ট্র্যাক্টে গিয়ে তারা কি করে? তারা অনেকগুলো জায়গায় যেতে পারে। তাহলে দেখেন আমি বললাম লার্ভা ফর্ম, লার্ভা ফর্মটা চলে যাচ্ছে হচ্ছে লাংসে, লাংসের অ্যালভিওলাইতে, এবং তৈরি করছে লোয়ে ফ্লার সিনড্রোম। হ্যাঁ, লোয়ে ফ্লার সিনড্রোম। আচ্ছা, আর যেটা অ্যাডাল্ট ওয়ার্ম বা যেটা হচ্ছে ইয়াং ওয়ার্ম, তারা কি করতেছে? তারা হচ্ছে চলে যাচ্ছে ইসোফেগাস এবং জিআই ট্র্যাক্টে। জায়গা হচ্ছে না, আশা কি এগুলো মুছে দিলাম। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখেন যারা ইয়াং ওয়ার্ম তারা কি করতেছে? ওয়ার্ম গুলা ট্রাকিও ব্রঙ্কিয়াল ট্র্যাক্ট দিয়ে চলে যাচ্ছে হচ্ছে জিআইটিতে। আচ্ছা, জিআইটি দিকে তারা কি করবে? তারা হচ্ছে ওই যে আপনারা যে জিনিসগুলা বললেন, তারা কি হবে? কমন বাইল ডাক্ট, প্যানক্রিয়াটিক ডাক্ট, এইসব জায়গায় চলে যাবে তারা। হ্যাঁ, এখন কমন বাইল ডাক্টে গেলে কি হবে? কমন বাইল ডাক্টে গেলে
কোলাঞ্জাইটিস ডেভেলপ করবে পেশেন্টের, হ্যাঁ। এবং আপনারা সবসময় মনে রাখবেন যে কোনো একটা জায়গায় যদি ইনফ্লামেশন হয়, ইনফেকশন হয়, সেই জায়গা কিন্তু স্টোন ফর্মেশনের জন্য খুবই উপযুক্ত হয়ে যায়। কারণ ক্রনিক ইরিটেশন সেই জায়গায় কি হয়, বাইলটা স্ট্যাসিস হয়ে যাবে, স্ট্যাসিস হয়ে গেলে সেখানে একটা স্টোন ফর্মেশনের চান্সটা অনেক বেড়ে যায়। সো স্টোন হইতে পারে, সো প্যানক্রিয়াটিক ডাক্টে গেলে প্যানক্রিয়াটিক স্টোন হইতে পারে, কমন বাইল ডাক্টে গেলে সিবিডি স্টোন হইতে পারে। সো এগুলা কি করবে, স্টোন ফর্মেশন করবে। ওকে, আচ্ছা। এরপরে ম্যাচিউর যে ফিমেল গুলা সেগুলা এগ ফর্মেশন করবে, এগুলো খুব একটা দরকার নাই, এগুলো স্কিপ করেন। আচ্ছা, এবার দেখেন ক্লিনিক্যাল ফিচার, এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা যেটাকে বললাম হচ্ছে লোয়েফলার সিনড্রোম। এখানে কি হয় দেখেন, লার্ভাল স্টেজটা লাংসে গিয়ে পালমোনারি সিমটম করে। কি কি সিমটম করবে, পেশেন্টের ড্রাই কাফ হতে পারে, চেস্ট পেইন হতে পারে, ডিজনিয়া, ফিভার, এগুলো হতে পারে। এগুলাকে একত্রে আমরা বলছি লোয়েফলার সিনড্রোম। ওকে, আচ্ছা। এবারে আমরা আসি হচ্ছে যে আমরা পেশেন্টের আচ্ছা আর কি কি পেতে পারি। পেশেন্টের দেখা যায় যে স্মল ইন্টেস্টাইনে দীর্ঘদিন যাবত যদি এরা থাকে, এরা ম্যাল নিউট্রিশন করতে পারে। বাচ্চাদের ক্ষেত্রে এরা ফেলিওর টু থ্রাইভ মানে গ্রোথ ইম্পেয়ারমেন্ট করতে পারে, অ্যাবডোমিনাল পেইন করতে পারে। আবার এই যে যেটা বললাম যে ওয়ার্মগুলা যদি কমন বাইল ডাক্টে চলে যায়, অ্যাসেন্ডিং কোলানজাইটিস করতে পারে, হ্যাঁ। অবস্ট্রাকশন করে তারা অবস্ট্রাকটিভ জন্ডিস তৈরি করতে পারে, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস তৈরি করতে পারে, স্টোন তৈরি করতে পারে, ঠিক আছে। আচ্ছা, আবার আরেকটা ঝামেলা কি, যে স্মল ইন্টেস্টাইনে যখন অনেকগুলা লার্ভা থাকে, অনেকগুলা অ্যাডাল্ট ওয়ার্ম থাকবে, যেটাকে আমরা বলি হচ্ছে বোলাস অফ অ্যাডাল্ট ওয়ার্ম, মানে অনেকগুলা প্যারাসাইট যখন একসাথে থাকবে, তারা একসাথে যুক্ত হয়ে একটা গোল্লা বা একটা বোলাসের মতো ফর্মেশন করবে। যেটা কি করবে, আমাদের টার্মিনাল আইলিয়ামটা কিন্তু খুবই ছোট, খুবই চিকন একটা পার্ট, টার্মিনাল আইলিয়ামে গিয়ে তারা আটকা পড়ে যাবে। আটকা পড়ে গেলে কি হবে, পেশেন্টের ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন ডেভেলপ করবে। সো অনেকগুলা কিন্তু এটা সিকিউরিটি হইতে পারে। আপনারা খেয়াল করে দেখেন, আমি প্রথম থেকে যদি আবারও বলি, প্রথমত কি হলো, প্রথমত হচ্ছে একটা ফিকো ওরাল রুটে আমাদের জিআই ট্র্যাক্টে বিশেষ করে জেজু নামে চলে গেল, হ্যাঁ। যাওয়ার পর তারা 3 সপ্তাহ নিয়ে ইনফেক্টিভ হইলো। ইনফেক্টিভ হওয়ার পরে তার তার ভিতর থেকে কি আসলো, লার্ভাগুলো রিলিজ হইলো। লার্ভা রিলিজ হওয়ার পরে সেই লার্ভা দুইটা সার্কুলেশনে যাচ্ছে, পোর্টাল সার্কুলেশনের মাধ্যমে সে লিভারে চলে যাচ্ছে, লিম্ফ্যাটিক্সে চলে যাচ্ছে, আর আরেকটা হচ্ছে সিস্টেমিক সার্কুলেশনের মাধ্যমে সে লাংসে চলে যাচ্ছে। লাংসে গিয়ে তারা কিছু সিমটম করছে, যেগুলোকে আমরা বলছি লোয়েফলার সিনড্রোম। তারপর লাংসে গিয়ে যখন কাফ হচ্ছে, স্পুটাম হচ্ছে, তখন তারা কোথায় চলে যাচ্ছে, ট্রাকিও ব্রঙ্কিয়াল ট্রি দিয়ে তারা জিআই ট্র্যাক্টে চলে যাচ্ছে। গিয়ে তারা কি কি করতে পারে, সিবিডি দিতে পারে, গেলে অ্যাসেন্ডিং কোলানজাইটিস হতে পারে, অবস্ট্রাকটিভ জন্ডিস হতে পারে, সিবিডি স্টোন হতে পারে। তারা যদি প্যানক্রিয়াটিক ডাক্টে চলে যায়, কি হতে পারে, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস হতে পারে, প্যানক্রিয়াটিক স্টোন হতে পারে। তারা যদি বোলাস ফর্মেশন করে টার্মিনাল আইলিয়ামে চলে যায়, তাহলে কি হবে, ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন ডেভেলপ করতে পারে। ওকে, খুবই সহজ। আচ্ছা, এবারে আমরা আসি হচ্ছে আমরা পেশেন্টকে কি কি ইনভেস্টিগেশন দিব। এখন দেখেন, প্যারাসাইটিক ইনফ্লামেশন মানে কি, অবশ্যই সেখানে ইউসিনোফিল কাউন্টটা কিন্তু বেড়ে যাবে। সো আমরা পেশেন্টকে একটা সিবিসি করতে দিব। স্টুল এক্সামিনেশন যদি আমরা করি, স্টুলে আমরা ওভা পাইতে পারি, হ্যাঁ। আবার যদি আমরা স্পুটাম এক্সামিনেশন করি বা ব্রঙ্কোস্কোপিক ওয়াশিং করি, আমরা কি পাবো, স্পুটামে অবশ্যই লার্ভা পাবো। আচ্ছা, এখানে একটা মজার জিনিস হচ্ছে, আমরা চেস্ট রেডিওগ্রাফ করবো লোয়েফলার সিনড্রোমটা ডায়াগনোসিস করার জন্য। সেখানে আমরা কিছু ফ্লাফি এক্সুডেট দেখতে পারবো। আবার আমরা ব্যারিয়াম মিল করে দেখতে পারি, যেহেতু এটা জিআই ট্র্যাক্টেও প্রবলেম করে। তো যদি আমরা ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন পাই, আমরা ব্যারিয়াম মিল বা ব্যারিয়াম ফলো থ্রু করে দেখবো, হ্যাঁ। আচ্ছা, আল্ট্রাসোনোগ্রাফি আমরা করতে পারি, যেটা দিয়ে আমরা আমাদের গল ব্লাডার, বাইল ডাক্ট, প্যানক্রিয়াটিক ডাক্ট এগুলো দেখতে পারি। আর আমাদের যদি কনফিউশন থাকে, আমরা এমআরসিপি করতে পারি। ওকে, হেপাটোবিলিয়ারি সিস্টেমটা ভালো করে দেখার জন্য। ট্রিটমেন্টের ক্ষেত্রে বলা হয় যে পালমোনারি ফেজটা সাধারণত সেলফ লিমিটিং, এবং আমরা সিমটোমেটিক ট্রিটমেন্ট দিলেই হবে। আর সাথে হচ্ছে আমরা ইন্টেস্টাইনাল যে ফেজগুলা, সেটার জন্য আমরা অ্যান্টিহিলমেন্ট থেকে কিছু ড্রাগ দিতে পারি। ওকে, আর সার্জারি কখন করব, যদি এমন হয় যে কমপ্লিকেশন ডেভেলপ করে গেছে, যেমন ওই যে যদি স্টোন ডেভেলপ করে, যদি অবস্ট্রাকশন ডেভেলপ করে, যদি পারফোরেশন ডেভেলপ করে, তখনই শুধুমাত্র আমরা সার্জারি চিন্তা করব। ওকে, আচ্ছা। তাহলে অ্যাসকারিয়াসিসের এই বক্সটা আপনারা একটু দেখে নিবেন। আচ্ছা, এবার আসি হচ্ছে আমরা এশিয়াটিক কোলাঞ্জিও হেপাটাইটিস। আচ্ছা, আমরা এতক্ষণ যে দুইটা টপিক পড়লাম, এগুলো থেকে কারো কোনো কনফিউশন আছে? আপনাদেরকে বলার কারণ হচ্ছে এই দুইটা টপিক খুবই ইম্পর্টেন্ট, অ্যামিবিয়াসিস এবং অ্যাসকারিয়াসিস, হ্যাঁ। এই দুইটা বেশ ইম্পর্টেন্ট। এখন যেটা আমরা পড়বো এশিয়াটিক কোলাঞ্জিও হেপাটাইটিস, এটা একটু লেস ইম্পর্টেন্ট, খুব বেশি ইম্পর্টেন্ট না, আমরা জাস্ট ইম্পর্টেন্ট কয়েকটা লাইন দেখে যাব, ঠিক আছে। তো আপনাদের যদি আগের দুইটা টপিক নিয়ে কারো কোনো কনফিউশন থাকে, আমাকে একটু বলেন। এখন আমরা একটু লেস ইম্পর্টেন্ট টপিকের দিকে যাচ্ছি, এই টপিকটা একটু কম ইম্পর্টেন্ট। আচ্ছা, এশিয়াটিক কোলাঞ্জিও হেপাটাইটিস জিনিসটা কি, এটা হচ্ছে অবভিয়াসলি হেপাটোবিলিয়ারি সিস্টেমের একটা ইনফেস্টেশন, যেটা হয় একটা লিভার ফ্লুক দিয়ে, লিভার ফ্লুক বা ট্রেমাটোর, এটার নাম হচ্ছে ক্লোনোটিস সিনেনসিস। এরকম টাইপের আরো কয়েকটা লিভার ফ্লুক আছে, আপনারা নাম বলতে পারেন। ক্লোনোটিস সিনেনসিসের মতো আরো দুইটা লিভার ফ্লুক আছে, যে একটা নাম বলেন তো দেখি কেউ।
যারা স্পেসিফিক্যালি আপনার হেপাটোবিলিয়ারি সিস্টেমে ইনফেস্টেশন করবে কয়েকটা প্যারাসাইট। পারলে নামগুলো আমাকে বলবেন, হ্যাঁ। আচ্ছা, এটা কাদের হবে? যারা কিনা মেজর সি পোর্ট বা হচ্ছে লিভার এরিয়া এগুলাতে থাকে। এগুলার মজার একটা ব্যাপার হচ্ছে এটা একটা আনকমন জায়গায় ডেভেলপ করে। সেটা কি? সেটা হচ্ছে স্নেইল বা হচ্ছে শামুক। শামুকের ভিতরে তারা ডেভেলপ করে এবং এই ক্ষেত্রে শামুক কিন্তু ইন্টারমিডিয়েট হোস্ট। ইন্টারমিডিয়েট হোস্ট, এটা খেয়াল রাখেন, হ্যাঁ। এই ক্ষেত্রে শামুক হচ্ছে ইন্টারমিডিয়েট হোস্ট। আচ্ছা, এখানে দেখেন ফ্রি সুইমিং করে স্নেইল গুলা। তারপর তার কিছু সার্কারিয়া গুলা আছে, এগুলা ফ্লেশ গুলাকে বা মাছের যে ফ্লেশ বা মাংসের অংশটা আছে সেটাকে পেনেট্রেট করে। মাছ বা হচ্ছে ক্র্যাব, ক্রেফিশ এগুলাও দেখা যায় ইন্টারমিডিয়েট হোস্ট। মানে এখানে দেখেন সবাই কিন্তু ইন্টারমিডিয়েট হোস্ট। এই স্নেইল থেকে তারা যদি মাছে যায়, ক্র্যাবে যায়, ক্রেফিশে যায়, আলটিমেটলি সবাই ইন্টারমিডিয়েট হোস্ট। তাহলে দেখেন এখন কি ঝামেলা হবে, যখন এই ফিশ, ক্র্যাব, ক্রেফিশ এগুলো যদি আমরা র ভাবে অথবা ইমপ্রপারলি কুক ভাবে যদি আমরা খেয়ে ফেলি, তাহলে হিউম্যান বডিতে যাবে এবং হিউম্যান বডিতে গিয়ে তারা তাদের সেক্সুয়াল সাইকেলটা কমপ্লিট করবে। এবং এই ক্ষেত্রে হিউম্যান বডি কি? এই ক্ষেত্রে হিউম্যান বডি হচ্ছে ডেফিনেটিভ হোস্ট। আপনারা কয়েকজন এটা অ্যান্সার করতে পেরেছেন, ফাসিওলা হেপাটিকা, ভেরি গুড। আচ্ছা, তাহলে দেখেন আমাদের আরো কয়েকটা নাম বলেছিলাম। আরেকজন বলেছেন ফাসিওলোপসিস বুস্কি, বাহ বেশ ভালো তো, আমি তো এটা ভুলেই গেছিলাম। আচ্ছা আচ্ছা, আপনাদের ফোর্থ ইয়ারের নলেজটা তাহলে বেশ ভালো মনে আছে। আচ্ছা, তাহলে দেখি আমরা ওপিস্থোটরকিস একটা আছে, আর কি আছে, ক্লোনোরকিস সিনেনসিস আছে, তারপর হচ্ছে ফাসিওলা হেপাটিকা আছে। ওকে, ভেরি গুড। আচ্ছা, তাহলে দেখেন এগুলো যখন হিউম্যানে যাবে, হিউম্যান ইন্টেস্টাইনে, তখন কি হবে? তখন হচ্ছে তারা ডেফিনেটিভ হোস্ট হিসেবে হিউম্যান কাজ করবে। আচ্ছা, প্যারাসাইট কি হবে? অ্যাডাল্ট ওয়ার্মে ম্যাচুরেশন হবে, এরপরে তারা ইন্ট্রাহেপাটিক বিলিয়ারি রেডিকেলে চলে যাবে, সেখানে অনেক বছর পর্যন্ত তারা থাকতে পারে। আলটিমেটলি পেশেন্টের কি কি হতে পারে? ডিসপ্লাসিয়া হতে পারে, কোলাঞ্জিওকার্সিনোমা হতে পারে, যেহেতু দীর্ঘদিন যাবত একটা ইনফ্ল্যামেটরি কন্ডিশন সেখানে পারসিস্ট করছে। ওকে, আচ্ছা। আর যে আগেই বলেছিলাম যে কোনো একটা জায়গায় যদি অনেকদিন এরকম ধরে ইনফ্লামেশন থাকে, সেখানে কিন্তু স্টোনও ফর্মেশন হতে পারে, স্টোন এবং কার্সিনোমা, হ্যাঁ, এগুলো হতে পারে। পেশেন্টের সিমটম গুলো একদম নন স্পেসিফিক থাকবে, যেমন ফিভার, ম্যালেজ, অ্যানোরেক্সিয়া, অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট এগুলো থাকবে। আর অনেক সময় যদি কোলাঞ্জাইটিস ডেভেলপ করে যাবে যখন, তখন কি হবে? ফিভার থাকবে, চিলস, রাইগার থাকবে, অবস্ট্রাকটিভ জন্ডিসের ফিচার থাকতে পারে যদি স্টোন ফর্মেশন হয়, বিলিয়ারি কোলিক থাকবে, প্লুরাইটিস থাকবে, ঠিক আছে, যদি স্টোন হয়ে যায় তাহলে। আচ্ছা, কনফার্মেশন আমরা কিভাবে করব? আমরা স্টুল অথবা ডুওডেনাল অ্যাসপিরেট নিয়ে সেটার এক্সামিনেশন করলে আমরা সেখানে এগস অথবা অ্যাডাল্ট্রন পেতে পারি। ওকে, এটুকু জানলেই এনাফ, আর কিছু লাগবে না। ট্রিটমেন্টের ক্ষেত্রে দেখেন প্রাজিকুয়ান্টেল এবং অ্যালবেন্ডাজোল এই দুইটা আমরা ব্যবহার করতে পারি। বক্সটা আপনারা একটু দেখে নেবেন, লাগবে না এটা বেশি একটা, হ্যাঁ। আচ্ছা, আমরা ফাইলেরিয়াসিসে আসি। এটা মোটামুটি ইম্পর্টেন্ট, কারণ ফাইলেরিয়াসিস কিন্তু আমরা সার্জারি ওয়ার্ডে কমনলি পেশেন্ট পেয়ে থাকি। দেখা যায় যে দুইটা পা, স্ক্রোটাম সব ফুলা একদম, এরকম পেশেন্ট আমাদের কাছে চলে আসে। এখন দেখেন ফাইলেরিয়াসিসের ক্ষেত্রে আমাদের পজিটিভ অর্গানিজম যেটা, সেটা হচ্ছে উচেরেরিয়া ব্যানক্রফটি। উচেরেরিয়া ব্যানক্রফটি, ওকে। আচ্ছা, এটা আপনার আরেকজন অ্যান্সার করেছিলেন, ওপিস্থোটরকিস স্নোরকিস, ভেরি গুড। ওকে, তাহলে দেখেন উচেরেরিয়া ব্যানক্রফটি এবং হচ্ছে ব্রুজিয়া মালাই, ব্রুজিয়া তিমোরি, এই তিনটা দিয়ে মেইনলি হয়ে থাকে। ওকে, আচ্ছা, লেপ্রোসির পরে বলা হয়ে থাকে যে ফাইলিয়ারিয়াসিস হচ্ছে মোস্ট কমন কজ অফ লং টার্ম ডিসাবিলিটি। লেপ্রোসি আমরা পড়বো, সেটাও দেখবেন যে খুব ডিসাবিলিটি করে, সেরকমই একটা হচ্ছে ফাইলেরিয়াসিস। ওকে, ফাইলেরিয়াসিস কোনটা দিয়ে, কোন মশলা দিয়ে হয় এটা আপনারা জানেন। সো এখানে দেখেন মসকিটো দিয়ে এটা হয়। এখানে দেখেন ম্যাচিউর যে এগ গুলো আছে, এগুলা হিউম্যান সার্কুলেশনে গিয়ে হ্যাচিং করে, হ্যাচিং করে সেখানে অ্যাডাল্ট ওয়ার্ম তৈরি হয়। এখন বিষয়টা হচ্ছে সার্কুলেশনে অতটা ঝামেলা হয় না, ঝামেলা হয় কখন? যখন সেগুলো চলে যায় হচ্ছে আমাদের লিম্ফ্যাটিক সিস্টেমে, তখন ঝামেলাটা শুরু হয়, ঠিক আছে। এখন দেখেন লিম্ফ্যাটিক সিস্টেমে গেলে কি হবে? প্রথমত হচ্ছে পেশেন্টের লিম্ফ্যারিনাইটিস হতে পারে এবং হচ্ছে লিম্ফ্যানজাইটিস হতে পারে, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখেন এটা অ্যাকিউট প্রেজেন্টেশন হিসেবে পেশেন্ট আপনার কাছে এভাবে আসতে পারে। ক্রনিক কেন হবে? যখন দেখা যায় যে সেভারাল ইয়ার ধরে রিপিটেড ইনফেকশন হচ্ছে, তখন পেশেন্টের একটা ক্রনিক ফিচার ডেভেলপ করে যাবে। ক্রনিক ফিচারটা কখন ডেভেলপ করে? এই যে ধরেন লিম্ফেটিক ভেসেলগুলোতে সে ইনফ্লামেশন করলো বা ইনফেকশন করলো, যখন সে বারবার এটা করতে থাকে, আলটিমেটলি অ্যাডাল্ট ওয়ার্মগুলা কি করে? লিম্ফেটিক ভেসেলগুলোকে
অবস্ট্রাকশন করে দেয়। অবস্ট্রাকশন যখন করে দিবে, লিম্ফ যদি ঠিকমতো ড্রেন না হতে পারে, লিম্ফগুলো জমে থাকবে, আলটিমেটলি কি হবে, আলটিমেটলি কিন্তু একটা লিম্ফ ইরেমা হবে। এখন আমাকে বলেন তো যে ব্রেস্টেও এরকম একটা কন্ডিশন আছে, যেই কন্ডিশনে আমরা দেখি যে ব্রেস্টে কোনো ম্যালিগনেন্সি হলে ম্যালিগনেন্ট সেলগুলা ব্রেস্টের লিম্ফ্যাটিক সিস্টেমটাকে অবস্ট্রাক্ট করে দেয়। করে দেওয়ার কারণে ব্রেস্ট টিস্যুগুলো একটু বেশি ফুলে যায়, চামড়াগুলো একটু এবড়ো থেবড়ো হয়ে যায়, হ্যাঁ, বিভিন্ন জায়গায় একটু একটু চাপ চাপ ছোপ ছোপ পড়ে যায়, শক্ত হয়ে যায়। ওই কন্ডিশনটাকে কি বলি কারো মনে আছে? জিজ্ঞেস করার কারণ হচ্ছে পায়ের যে কন্ডিশনটা ডেভেলপ করে না, ওইটা দেখতে অনেকটা ব্রেস্টের ওই কন্ডিশনের মতো অ্যাপিয়ারেন্সটা উপর থেকে, ঠিক আছে? কেউ বলতে পারেন ব্রেস্টের ওই কন্ডিশনটা কি? লিম্ফ্যাটিক অবস্ট্রাকশনের জন্য যেটা হয়, স্পেশালি ম্যালিগনেন্সিতে। তাহলে এখানে আমরা কি ফিচার পেলাম, যে লিম্ফ্যাটিক যখন অবস্ট্রাকশন হয়ে যাবে তখন কিন্তু লিম্ফগুলা সোলেন হয়ে যাবে এবং সারফেসটা কি হয়ে যাবে, সারফেসটা একটু এবড়ো থেবড়ো হয়ে যাবে এবং দেখতে অনেকটা ওই যে আমরা ব্রেস্টে যে কন্ডিশনটা পাই সেটার মতো একটা কন্ডিশন ডেভেলপ করবে। আপনার একটু নামটা বলেন, তারপর আমরা ডিটেলস এর আলোচনা করব। সহজ, একটু আইকিউ দিয়ে চিন্তা করেন, দেখবেন যে মনে আছে আপনাদের এটা। ওকে, আমরা একজনের অ্যান্সার পেয়েছি, আর কেউ কিছু বলবেন? ওকে, ভেরি গুড, আপনাদের অনেকেরই মনে আছে, আমি দেখতে পাচ্ছি পিউডি অরেঞ্জ বা পিউডি অরেঞ্জ অ্যাপিয়ারেন্স, ভেরি গুড। ওকে, তাহলে দেখেন এটা হচ্ছে আমরা বলি পিউডি অরেঞ্জ, হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে আমাদের যে মানে অনেকটা ব্রেস্টের একটা কন্ডিশনের মতো। এখানে কি হয় দেখেন, কিউটিনিয়াস লিম্ফ্যাটিক্স গুলো অবস্ট্রাকশনের কারণে স্কিন থিকেনিং ডেভেলপ করে এবং লিম্ফ সোয়েলিং হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, এইরকম একটা কন্ডিশন যখন ডেভেলপ করবে তখন কিন্তু সেখানে অনেক সময় সেকেন্ডারি স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশনও হতে পারে। আচ্ছা, এখন রিকারেন্ট অ্যাটাক যখন হবে তখন লিম্ফ্যানজাইটিস হয়ে, যেহেতু একটা ক্রনিক ইনফ্লামেশন হচ্ছে, সেখানে ফাইব্রোসিস হয়ে যায়। ফাইব্রোসিস যখন হয়ে যায় লিম্ফ চ্যানেলগুলোতে, তখন দেখা যায় সেখানে অবস্ট্রাকশন হয়ে যায়, আলটিমেটলি লিম্ফগুলো সোলেন এবং থিকেন হয়ে যাচ্ছে। এই যে লিম্ফগুলো সোলেন এবং থিকেন হয়ে যাওয়া, দেখতে কি হয়, হাতির পায়ের মতো মোটা মোটা কতগুলো পা তৈরি হয়ে যায়, তখন সেটাকে আমরা কি বলি, এলিফ্যান্টিয়াসিস বলি। এটা আরেকটা নাম হচ্ছে এলিফ্যান্টিয়াসিস। ওকে, আচ্ছা, বাইল্যাটারাল লোয়ার লিম্ব ফাইলেরিয়াসিসের সাথে মোস্ট কমনলি স্ক্রোটাল বা পিনাইল এলিফ্যান্টিয়াসিসটা অ্যাসোসিয়েটেড থাকে। আপনারা প্রায় দেখবেন ওয়ার্ডে এরকম পেশেন্ট আপনারা পাবেন। সেই ক্ষেত্রে আপনার একটা ডিফারেন্সিয়াল থাকতে হবে যে পেশেন্টের আবার আন্ডারলাইন কোনো হাইড্রোসিল আছে কিনা। ওকে, এই যে দেখেন এটা হচ্ছে পায়ের একটা লোয়ার লিম্ব ফাইলেরিয়াসিস, একদম এরকম টাইপের একটা কন্ডিশন ডেভেলপ করতে পারে। এটা কিন্তু খুব সিভিয়ার হয়ে গেছে, হ্যাঁ, এলিফ্যান্টিয়াসিস। আর এখানে দেখেন স্ক্রোটাম এবং পেনিসেও একটা এলিফ্যান্টিয়াসিস ডেভেলপ করেছে। আর এই ক্ষেত্রে পেশেন্টে আপনি কাইলুরিয়া এবং কাইলাস অ্যাসাইটিস পাইতে পারেন, মানে অ্যাসাইটিস যে ফ্লুইডটা জমা হবে, এটা দেখবেন যে লিম্ফ্যাটিক থাকবে আর কি ভিতরে। আর হচ্ছে এটা রেসপিরেটরি ট্র্যাক্টে যেতে পারে। রেসপিরেটরি ট্র্যাক্ট, আচ্ছা, রেসপিরেটরি ট্র্যাক্টে যখন এটা যায় এটাকে কি বলে আপনাদের কারো মনে আছে? ওই যে আমরা ডাইইথাইল কার্বামাজিন দিয়ে ট্রিটমেন্ট করি, আমরা পেরিফেরাল ব্লাড ফিল্ম থেকে কিছু পাই, ইউসিনোফিল বেড়ে যায়, এটাকে কি বলে মনে আছে আপনাদের কারো? লাংসে যদি এই জীবাণুটা চলে যায় ফাইলেরিয়াসিসে, আমরা কি বলি ওটাকে, মনে আছে? ইউসিনোফিল কাউন্ট বেড়ে যায়, একটা ক্লু দিয়ে দিলাম, কি বলা হয় এটাকে বলেন তো দেখি। আমরা পেরিফেরাল ব্লাড স্মিয়ার যখন করি আমরা দেখি যে ইউসিনোফিল কাউন্টটা বেড়ে যাচ্ছে লাংসে গেলে। কি কন্ডিশন বলা হয় এটাকে, মনে আছে কারো? হ্যাঁ, ইউসিনোফিলিয়া ঠিক আছে, কিন্তু কি বলা হয় আরেকটু নাম আছে, নামের বাকি অংশটা বলেন। ভেরি গুড, ইউসিনোফিলিয়া অবশ্যই কারেক্ট। সাথে আমরা কি বলি এটাকে, লাংসে একটা গেলে একটা কন্ডিশন ক্রিয়েট হয়, একটু চিন্তা করে বলেন তো,
লাংসে গেলে তাহলে কি হবে? আর আরো কিছু বলেন, কি ইউসিনোফিলিয়া আমরা বলবো এটাকে? মনে আছে কারো? আচ্ছা, না হলে আমি একটু বলে দেই। দেখেন এখানে কি আছে। এইটা লাংসে যখন যায় এটাকে আমরা বলি হচ্ছে ট্রপিক্যাল পালমোনারি ইউসিনোফিলিয়া। ট্রপিক্যাল পালমোনারি ইউসিনোফিলিয়া, ঠিক আছে? এই যে দেখেন ট্রপিক্যাল পালমোনারি ইউসিনোফিলিয়া। আচ্ছা, তাহলে দেখেন লাংসে যদি চলে যায় বা রেসপিরেটরি ট্র্যাক্টে যায়, আমরা কি ধরনের ফিচার পাবো? আচ্ছা, এটা একজন অ্যান্সার করতে পেরেছেন। ওকে, ভেরি গুড। আচ্ছা, পেশেন্টের যদি রেসপিরেটরি ট্র্যাক্টে চলে যায় আমরা পেশেন্টের ড্রাই কাফ পাবো, হ্যাঁ? আচ্ছা, এই ইউসিনোফিলিয়া আমরা যদি নকটার্নাল পেরিফেরাল ব্লাড ফিল্মটা নেই, দেখবো যে এখানে ইউসিনোফিলিয়া পাবো। সাথে আমরা কিন্তু সেখানে মাইক্রোফাইলেরিয়া বা ইম্যাচিউর ফর্ম যেটা থাকে এটাও দেখতে পারি। সাথে আমরা যদি ইউরিন, কাইলাস ইউরিন বা অ্যাসাইটিস বা হাইড্রোসিল ফ্লুইড এগুলো যদি আমরা অ্যানালাইসিস করি, সেখানে আমরা প্যারাসাইটটা পাইতে পারি। ট্রিটমেন্টের ক্ষেত্রে জাস্ট একটা কথাই আমরা বলবো, সেটা হচ্ছে ডিইসি, ডাইইথাইল কার্বামাজিন। ওকে, এটা ১ নাম্বার মোস্ট ইফেক্টিভ ট্রিটমেন্ট। এটা গেল। এখন একান্তই যদি হয় যে না, লিম্ফ সুয়েলিংটা মাত্র শুরু হয়েছে, আপনি যেটাকে ইনহিবিট করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আমরা অনেক সময় ইন্টারমিটেন্ট নিউমেটিক কম্প্রেশন বা হচ্ছে একটা একটা স্টকিংস এর মতো থাকে বা হচ্ছে ওই যে মোজার মতো আর কি থাকে, ওইটা আমরা ব্যবহার করি, যেটা কিনা ওই কম্প্রেশন দিয়ে রাখে যেন আর ফার্দার কোনো সোয়েলিংটা ডেভেলপ না করতে পারে। হ্যাঁ, এটা আমরা আর্লি স্টেজে অনেক সময় ব্যবহার করি, কিন্তু খুব একটা লাভ হয় না এটাতে। ওকে, আচ্ছা, এই সামারি বক্সটা আপনারা একটু দেখে নেবেন। আচ্ছা, এবারে আসি আমরা হাইড্রেটেড ডিজিজ। খুবই 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 ইম্পর্টেন্ট। এখানে আপনারা অনেক কিছু বলবেন। আমাকে বলেন তো যে হাইড্রেটেড ডিজিজ এটা যে ইকাইনোকক্কাস নামক একটা জীবাণু দিয়ে হয়, এটাকে আমরা কি ধরনের ওয়ার্ম বলি? মানে কার ইন্টেস্টাইনে থাকে এটা বলেন তো দেখি। এটা একটা টেপ ওয়ার্ম, তাই না? কি টেপ ওয়ার্ম আমরা বলি? ইকাইনোকক্কাস গ্যানুলোসাস। হাইড্রেটেড ডিজিজ খুবই ইম্পর্টেন্ট আপনাদের সার্জারির জন্য। এই টপিকটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টার থেকে যদি একটা কোশ্চেন আপনার পড়তে হয়, আপনি হাইড্রেটেড ডিজিজ পড়বেন, এখান থেকে আসবে, ঠিক আছে? সো এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। ১ নাম্বার যদি বলতে হয় হাইড্রেটেড ডিজিজ, ঠিক আছে? ২ নাম্বার টিউবারকুলোসিস, তারপরে হচ্ছে বাকিগুলা আপনার অ্যামিবিয়াসিস বা হচ্ছে আরেকটা যেটা বললাম অ্যাসকারিয়াসিস এবং ফাইলেরিয়াসিস, এগুলা। ওকে, তাহলে আমাকে বলেন তো ইকাইনোকক্কাস গ্র্যানুলোসাস এই অর্গানিজমটা কার ইন্টেস্টাইনে থাকে? এটাকে আমরা কি ধরনের টেপওয়ার্ম বলি? হাইড্রেটেড ডিজিজ। হাইড্রেটেড ডিজিজ, ওকে, কয়েকজন আনসার করতে পেরেছেন ডগ ওয়ার্ম বা ডগ টেপওয়ার্ম, ভেরি গুড। তাহলে দেখেন এটা থাকে হচ্ছে ডগের ইন্টেস্টাইনে। ওকে, ডগের ইন্টেস্টাইনে আমরা এটা পেয়ে থাকি। আচ্ছা, তাহলে দেখেন এটা ডগ টেপওয়ার্ম আমরা বলি। এই ক্ষেত্রে দেখেন ডগ কিন্তু এখানে ডেফিনেটিভ হোস্ট। ওকে, ডেফিনেটিভ হোস্ট এবং এটাই কমনেস্ট সোর্স অফ ইনফেকশন। এটা এরপরে যাবে কোথায়? যাবে হচ্ছে হিউম্যানে যাবে, শিপে যাবে, ক্যাটেলে যাবে, যারা কিনা ইন্টারমিডিয়েট হোস্ট হিসেবে কাজ করে। ওকে, এখন ডগের ডগ থেকে যদি এটা কোনো কারণে অ্যাডাল্ট ওয়ার্মটা আমাদের স্মল ইন্টেস্টাইনে চলে যায়, তখন কি হয়? তখন যে এগ গুলা ছিল সেগুলো ফিসিসের মাধ্যমে বের হয় আমাদের ইন্টেস্টাইনে। অ্যাডাল্ট ওয়ার্মের থেকে এগ বের হচ্ছে, এগুলো লাগবে না। আপনি প্রথম থেকে দেখেন ডগের ইন্টেস্টাইনে যখন এটা থাকে, এই যে এগ গুলা, এটার একটা সিস্ট ওয়াল থাকে, এই সিস্ট ওয়ালটা ডাইজেস্টেড হয়ে যায়। তো যখন ডাইজেস্টেড হয়ে যায় তখন দেখা যায় কিছু জিনিসপাতি বের হয়, যেগুলাকে আমরা বলি হচ্ছে প্রিম্যাচিউর ওয়ার্ম আর কি, যেগুলা প্রোটোস্কোলিসিস। প্রোটোস্কোলিসিস এগুলো হচ্ছে প্রিম্যাচিউর ওয়ার্ম। এগুলাই পরে কি হয়? পরে হচ্ছে এগুলো অ্যাডাল্ট ওয়ার্মে ডেভেলপ করে। অ্যাডাল্ট ওয়ার্মে ডেভেলপ করে। এখন এটা গেল হচ্ছে ডগের ক্ষেত্রে। হ্যাঁ, ডগের ভিতরে কি কি হচ্ছে? এখন যারা কিনা ধরেন খুব ক্লোজ কন্ট্যাক্টে থাকে ইনফেক্টেড ডগের, তাদের ক্ষেত্রে একটা সম্ভাবনা থাকে কি যে ফিকো ওরাল রুট দিয়ে ট্রান্সমিটেড হয়ে এই ওভাম গুলা হিউম্যান জিআই ট্র্যাক্টে চলে গেল। আচ্ছা, যাওয়ার পরে এখন আমরা পড়বো হচ্ছে মানে ওখানে গিয়ে ইনফেকশন করবে এবং এখান থেকে আলটিমেটলি কোথায় যাবে? আলটিমেটলি যাবে হচ্ছে লিভারে। লিভারে গিয়ে হাইড্রেটেড সিস্ট ফর্মেশন করে, তাই না? আচ্ছা, আমাকে বলেন তো যদি আমরা বলি যে হাইড্রেটেড ডিজিজের ক্ষেত্রে লিভার হচ্ছে কমনেস্ট অর্গান যেখানে হাইড্রেটেড সিস্ট হয়, যদি আমি বলি যে সেকেন্ড মোস্ট কমন অর্গান কোনটা, কেউ বলতে পারেন? প্রথম কথা হচ্ছে হাইড্রেটেড ডিজিজ আমাদের বডির বা জিআইটির যে কোনো, আমাদের বডির যে কোনো পার্টে হতে পারে, যে কোনো পার্টে। মোস্ট কমনলি হচ্ছে লিভারে হয়, এটা আপনারা জানেন। লিভারে হাইড্রেটেড সিস্ট খুবই কমন। যদি আমি বলি যে সেকেন্ড মোস্ট কমন অর্গান কোনটা, কেউ বলতে পারেন কোন জায়গায় সেকেন্ড মোস্ট কমন? এখন দেখেন এটা ৩টা লেয়ার থাকে। আউটার লেয়ারটাকে আমরা বলি হচ্ছে পেরিসিস্ট। এটা আসে হচ্ছে হোস্টের অর্গান টিস্যু, খেয়াল করেন আউটার যে লেয়ারটা এটা আসে হচ্ছে হোস্টের অর্গান টিস্যু থেকে, ঠিক আছে? আচ্ছা, ইন্টারমিডিয়েট যে লেয়ারটা সেটা হচ্ছে একটা হায়ালিন একটোসিস্ট লেয়ার। একটোসিস্ট, একটোসিস্ট লেয়ার, হ্যাঁ। আর একদম ভেতরে যেটা মানে লেয়ার, এটা হচ্ছে ইনার এন্ডোসিস্ট, যেটার চারপাশে একটা জার্মিনাল মেমব্রেন থাকে এবং এটার ভিতরে ভায়াবল কিছু প্যারাসাইট থাকতে পারে, ঠিক আছে? এটা আমরা মনে রাখি। আচ্ছা,
এবারে আমরা চলে আসি হচ্ছে ক্লিনিক্যাল ফিচারে। আচ্ছা, ক্লিনিক্যাল ফিচারের ক্ষেত্রে দেখেন প্রথমত এটা যেটা বলা যে বডির যে কোনো অর্গানকে এটা এফেক্ট করতে পারে। যেমন ধরেন কোনো একজন শিপ ফার্মার, আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করেন, আপনাকে যখন কোনো একটা এসবিএ বা একটা সিনারিও বেসড কোশ্চেনে ক্লু দিয়ে দিবে শিপ ফার্মার, আপনার মাথায় কিন্তু এই জিনিসটা রাখতে হবে। শিপ ফার্মার থাকলে আপনার মাথায় রাখতে হবে যে এটা ইকাইনোকক্কাস হওয়ার একটা চান্স আছে, ঠিক আছে, এদের বেশি হয়। ওকে, ধরেন একজন শিপ ফার্মার, সে আদারওয়াইজ হেলদি, সে একটা গ্র্যাজুয়ালি এনলার্জিং পেইনফুল মাস রাইট আপার কোয়াড্রেন্ট অফ দ্য লিভার, এরকম একটা জায়গায়, রাইট আপার কোয়াড্রেন্ট অফ দ্য অ্যাবডোমেন, এরকম একটা জায়গায় সে একটা এনলার্জিং পেইনফুল মাস ডেভেলপ করলো, ঠিক আছে। আর আমরা ফিজিক্যালি দেখলাম যে পেশেন্টের লিভার এনলার্জমেন্ট আছে, তখন আমাদের কিন্তু হাইড্রেটেড সিস্টের কথা অবশ্যই মনে রাখতে হবে। এখানে মেইন ক্লুটা হচ্ছে শিপ ফার্মার, মনে রাখবেন। ওকে, আচ্ছা এখানে দেখেন লিভার ইজ দ্য মোস্ট কমন অর্গান টু বি এফেক্টেড। আপনাদের কাছে জানতে চেয়েছিলাম সেকেন্ড মোস্ট কমন, আপনারা অলমোস্ট সবাই এটা অ্যান্সার করতে পেরেছেন। লাংস হচ্ছে সেকেন্ড মোস্ট কমন অর্গান, ঠিক আছে। তাহলে দেখেন লিভার মোস্ট কমন এবং লাংস হচ্ছে সেকেন্ড মোস্ট কমন। পেশেন্ট এখানে অ্যাসিম্পটোমেটিক, আমরা আগে লিভারটা পড়বো পরে লাংসেরটা পড়বো। ওকে, আচ্ছা পেশেন্ট এখানে দেখেন অ্যাসিম্পটোমেটিক থাকতে পারে, আর কিছু দেখেন সিমটম থাকতে পারে, যেমন সোয়েলিং এর জন্য হতে পারে, যে যেহেতু লিভারে একটা সিস্ট হয়েছে, হেপাটিক সিস্ট, এটা কি করতে পারে, এটা হচ্ছে একটা ক্রনিক একটা ডাল পেইন করতে পারে, ঠিক আছে। কেন হবে, লিভারের যে ক্যাপসুলটা আছে সিস্টের কারণে ওই ক্যাপসুলটা স্ট্রেচিং হয়, যার কারণে এখানে একটা, নর্মালি তো সিস্ট আসলে পেইনফুল না, কিন্তু ওই যে ক্যাপসুল যদি স্ট্রেচিং হয়ে যায় তাহলে হতে পারে। পালমোনারি রিলেশন হলে কি হবে, ডিজনিয়া হবে। খেয়াল করেন ডিজনিয়া, আমরা একটু আগে ইউসিনোফিলিয়ার ক্ষেত্রে কি পড়ছিলাম, ড্রাই কফ, ইম্পর্টেন্ট, যেহেতু একটা করে সিমটম বলা একটু খেয়াল করবেন, ইম্পর্টেন্ট, হ্যাঁ। আচ্ছা এখানে কিন্তু ডিজনিয়া হতে পারে। আচ্ছা একটা বড় সিস্টের ভিতরে না এখানে অনেকগুলা ছোট ছোট সিস্ট থাকে, যেগুলোকে আমরা বলি হচ্ছে ডটার সিস্ট। এই ডটার সিস্ট গুলো অনেক সময় কি হয়, বিলিয়ারি ট্র্যাক্টের সাথে কমিউনিকেট করে ফেলে লিভার থেকে। করলে কি হবে, তারা বিলিয়ারি ট্র্যাক্টে যখন এক্সপোজ হয়ে যাবে, তারা অবস্ট্রাকটিভ জন্ডিস তৈরি করতে পারে আগের মতো, হ্যাঁ। এবং কোলানজেটিসের যে ফিচার গুলা সেগুলো থাকতে পারে, এই আর কি, হ্যাঁ। আচ্ছা আরেকটা হচ্ছে তারা যদি ব্রেইনে চলে যায়, অনেক সময় ব্রেইনে চলে যেতে পারে, সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে কিন্তু ইন্ট্রাক্র্যানিয়াল যে প্রেশারটা সেটা বেড়ে যেতে পারে, পেশেন্টের একটা আনএক্সপ্লেইনড হেডেক হতে পারে, ঠিক আছে। এটাকে আমরা বলি হচ্ছে সেরেব্রাল হাইড্রেটিস। তাহলে দেখেন আমরা কিন্তু তিনটা অর্গান পেয়ে গেলাম, ব্রেনেও হতে পারে, সো এটাকে আমরা বলবো হচ্ছে সেরেব্রাল হাইড্রেটেড সিস্ট। ওকে, প্যানক্রিয়াসে আমরা একবার প্যানক্রিয়াসে পেয়েছিলাম হাইড্রেটেড সিস্ট, সেটাও খুব আনকমন। ওকে, আচ্ছা প্যানক্রিয়াটিক হাইড্রেটেড সিস্ট। আচ্ছা এরপরে আসি আমরা হচ্ছে ডায়াগনোসিস কিভাবে করব। ইউসিনোফিল কাউন্টার রেজ পাবো, কিছু সেরোলজিক্যাল টেস্ট করবো, যেমন এলাইজা করতে পারি। আর মেইন ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমাদের আলট্রাসোনোগ্রাফি এবং সিটি স্ক্যান, যেগুলো দিয়ে আমরা মোটামুটি একটা স্মুথ স্পেস অকুপাইং একটা লেশন পেয়ে যাব, ঠিক আছে। আচ্ছা আমাকে একটু বলতে পারেন যে আপনারা লাংসে যদি একটা হাইড্রেটেড সিস্ট পান, আপনি লাংসের সিটি স্ক্যান করলে একটা স্পেশাল সাইন পাবেন, এক্স রে বা সিটি স্ক্যানে, কেউ বলতে পারেন সেটা কি? সিটি স্ক্যানে একটা সাইন পাই এবং আমরা এক্স রেতে একটা সাইন পাই, এটা কিন্তু লাংসের ক্ষেত্রে প্রযোজ্য। দেখি আপনাদের এটা মনে, মানে কেউ বলতে পারেন কিনা, একটু আনকমন যদিও। লাংসের হাইড্রেটেড সিস্ট যদি আগে আপনাদের পড়া না থাকে তাহলে জানার কথা না। লাংসের হাইড্রেটেড সিস্টে আমরা যদি এক্স রে করি তাহলে আমরা একটা সাইন পাই, আর আমরা যদি সিটি স্ক্যান করি তাহলে আমরা আরেকটা সাইন পাই। কি পাই কোন ক্ষেত্রে, কারো মনে আছে, কেউ বলতে পারেন? এটা জাস্ট আগে যদি কারো পড়া থাকে তারাই জানবেন, কারণ খুব কমন না, এটা একটু আনকমন। তাহলে হাইড্রেটেড সিস্টের ক্ষেত্রে দেখেন এই বক্সটা আপনারা একটু দেখে দিবেন, সামারি বক্স 6.9। ওকে, আচ্ছা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস জিজ্ঞেস করি, এটা আবার আপনাদের কমন, যেহেতু আপনার ফোর্থ ইয়ারে পড়ে আসছেন, সেটা হচ্ছে হাইড্রেটেড সিস্টের ক্ষেত্রে আমরা একটা স্পেশাল একটা মেথড ব্যবহার করি সেই সিস্টের ভিতরের ক্যাভিটিটা ড্রেন করে দেওয়ার জন্য, একটা নেমোনিক দিয়ে আমরা বলি, তাই না? কারো মনে আছে কি করি আমরা? আমরা এটাকে ট্রিটমেন্ট অফ চয়েস বলি। লিভারের হাইড্রেটেড সিস্টের ক্ষেত্রে আমরা একটা টেকনিক ব্যবহার করি, যেটা দিয়ে আমরা এই সিস্ট ক্যাভিটিটাকে ড্রেন করে দেই। কেউ বলতে পারেন এটা কি? একটা নেমোনিক, নেমোনিক না ঠিক, মানে বলা হয় যে অ্যাব্রিভিয়েশন আর কি। কেউ বলতে পারেন কি জিনিস? ওয়াও, একজন এটা অ্যান্সার করতে পেরেছেন, ওয়াটার লিলি সাইন। ভেরি গুড, আমরা চেস্ট এক্সরেতে ওয়াটার লিলি সাইন পাই। ওকে, সিটি স্ক্যানেরটাও পারলে বলতে পারেন। ওকে ভেরি গুড, একজন এটা খুব ভালো আনসার করেছেন। পেয়ার, পেয়ারের ফুল ফর্ম কি তাহলে? দুজন বলতে পেরেছেন পেয়ার, ভেরি গুড। পেয়ারের ফুল ফর্ম কি বলেন তো দেখি? আচ্ছা
এখন দেখেন লাংসে আপনারা যারা অ্যান্সার করেছেন ওয়াটার লিলি, ভেরি গুড। আমরা ওয়াটার লিলি সাইনটা পাই। এটা হচ্ছে আমরা সিটি স্ক্যানে, সরি আমি একটু মনে হয় মিস্টেক করে ফেলেছি, সিটি স্ক্যানে আমরা পাবো হচ্ছে ওয়াটার লিলি সাইন। এই যে ছবিতে যেমনটা দেখানো হয়েছে ওয়াটার লিলি, মানে হচ্ছে এখানে দেখা যায় কি ডটার সিস্ট গুলা যখন রাপচার করে যায় তখন আমরা এটা পাই। হ্যাঁ, মানে সিস্ট রাপচার। আর এটা হচ্ছে মেনিসকাস সাইন। এক্সরেতে আমরা যেটা পাই এটাকে বলা হয় হচ্ছে মেনিসকাস সাইন। এই যে দেখেন আমাদের নি জয়েন্টে যে মেনিসকাস গুলো আছে না, সেরকম একটা শেপ হয়ে যায়। সো এটাকে আমরা বলি হচ্ছে মেনিসকাস সাইন। ওকে, আচ্ছা পেয়ারের অ্যাব্রিভিয়েশনটার ফুল ফর্ম জানতে চেয়েছিলাম, কেউ বলতে পেরেছেন? ওকে, একজন বলতে পেরেছেন দেখতে পাচ্ছি, পাংচার, অ্যাসপিরেশন, ইনজেকশন, রিঅ্যাসপিরেশন। ভেরি গুড। ওকে, আচ্ছা এখন দেখেন তাহলে আমরা কি করব। আচ্ছা আমাকে বলেন তো, এই যে ইনজেকশন বলছেন, আমরা কি জিনিস এখানে ইনজেক্ট করব? ইনজেকশন যে বলছেন, আমরা কি জিনিস ইনজেকশন করব বলেন তো দেখি। প্রথমত হচ্ছে আমরা নিডল দিয়ে পাংচার করব। পাংচার করে কি করব, ভিতরের যে ফ্লুইডটা সেটা আমরা অ্যাসপিরেট করে নিয়ে আসবো। তাহলে ফার্স্টে আমরা পাংচার করলাম নিডল দিয়ে, অ্যাসপিরেট করলাম, ফ্লুইডটা অ্যাসপিরেট করে নিয়ে আসলাম। হ্যাঁ, 3 নাম্বারটা কি? 3 নাম্বারটা হচ্ছে ইনজেকশন। তাহলে আমরা ভিতরে কি ধরনের সাবস্টেন্স ইনজেক্ট করব বলেন তো দেখি। কি দিব আমরা বলেন তো? যে জিনিসটা দেব সেটাকে বলা হয় হচ্ছে স্কোলিসাইডাল এজেন্ট। কোনটা আমরা সবচেয়ে কমনলি ব্যবহার করি স্কোলিসাইডাল এজেন্ট, কেউ বলতে পারেন? খুব সহজ একটা জিনিস। স্কোলিস গুলাকে আমরা জানি যে একটা মানে বড় সিস্টের ভিতরে অনেকগুলো ছোট ছোট মানে ডটার সিস্ট থাকে, সেগুলোকে আমরা স্কোলিস বলি। এই স্কোলিস গুলা নষ্ট করার জন্য আমরা একটা স্কোলিসাইডাল সলিউশন ব্যবহার করি। কি জিনিস ব্যবহার করি দেখেন। আচ্ছা দেখেন, সার্জিক্যাল ট্রিটমেন্টে আমরা মিনিমাল অ্যাক্সেস থেরাপি করি, যেটা আপনারা অলরেডি বলেছেন। একটা নেমোনিক দিয়ে আমরা মনে রাখি, পেয়ার, পাংচার, অ্যাসপিরেশন, ইনজেকশন এন্ড রিঅ্যাসপিরেশন। ওকে, এটা আমরা কি করব, আগে আমরা কিছু ড্রাগ ট্রিটমেন্ট দিব, যেমন অ্যালবেন্ডাজোল, প্রাজিকুইটাল, এগুলা দিব। তারপরে আমরা এই ট্রিটমেন্টটা করে থাকবো একসাথেই, ঠিক আছে? এই ক্ষেত্রে আমরা কি দেই, আমরা কিছু স্কোলিসাইডাল এজেন্ট দিই, যেমন একজন মেনশন করেছেন হাইপারটনিক সলিউশন বা হাইপারটনিক স্যালাইন। ভেরি গুড। ওকে, তাহলে দেখেন আমরা হাইপারটনিক একটা স্যালাইন ব্যবহার করতে পারি। আচ্ছা তারপর হচ্ছে আরো কিছু জিনিস দিতে পারি, যেমন হচ্ছে ইথানল দিতে পারি, পোভিডন আয়োডিন দিতে পারি। ওকে, এগুলো দিতে পারি। তাহলে এটা একটা মেথড। আর লাস্টে আমরা কি করব, রিঅ্যাসপিরেশন, মানে এই সলিউশনটা দিয়ে আমরা কিছু সময় রেখে তারপর হচ্ছে পুরো জিনিসটাকে আবার রিঅ্যাসপিরেশন করে নিয়ে আসবো। ওকে, এটা হচ্ছে মেথড। আচ্ছা এখন ধরেন মেডিকেল ট্রিটমেন্টে কাজ হলো না বা পেয়ার থেরাপিতে কাজ হলো না, কিংবা অনেক সময় দেখা যায় কি যে পেশেন্টের লিভার ইনভলভমেন্ট থেকে যায়, ঠিক আছে? স্পেশালি সরি, লিভার ইনভলভমেন্ট বলতে যদি পেরিফেরাল পার্ট অফ দ্য লিভার থাকে তখন হতে পারে। তো সেই ক্ষেত্রে অনেক সময় আমাদের কি করতে হয়, রেডিক্যাল টোটাল বা পার্শিয়াল পেরিসিস্টেক্টমি করতে হয়। অনেক সময় আমাদের হেপাটিক সেগমেন্টেক্টমি করতে হয়। এগুলো জাস্ট অপশন আর কি, এক্সট্রা কিছু সার্জিক্যাল অপশন। এবং অপারেশন গুলো যেটাই আমরা করি না কেন, আমরা কিন্তু স্কোলিসাইডাল এজেন্ট গুলা দিব, যেন পেশেন্টের কোনো রকমের রেসিডুয়াল কোনো স্কোলিসিস বা ডটারসিস থেকে না যায়। ওকে, আচ্ছা। আর এটা আরেকটা ঝামেলা যে যদি এটা অনেক সময় সিস্ট ওয়ালের সাথে আমাদের হেপাটোবিলিয়ারি ট্র্যাক্ট মানে কমিউনিকেট করে যায়, তাহলে কি হয়, স্ক্লেরোজিং কোলাঞ্জাইটিস হতে পারে। ওকে, লাগবে না ডিটেলস। এই বক্সটা আপনারা একটু দেখবেন, বিশেষ করে ট্রিটমেন্টটা এই যেখানে আছে সুন্দর করে দেওয়া। আচ্ছা, পালমোনারি হাইড্রাটিসিসের ক্ষেত্রে আসে আমরা, এটা হচ্ছে সেকেন্ড কমনেস্ট অর্গান এফেক্ট হয় লিভারের পরে। সিস্টের সাইজ ভ্যারিয়েবল হতে পারে। এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, যে রাইট লাং এবং হচ্ছে লোয়ার লোবস, এগুলা হচ্ছে বেশি কমনলি ইনভলভ হয়। রাইট লাং এবং লোয়ার লোব ইম্পর্টেন্ট এটা। হ্যাঁ, সিস্ট সিঙ্গেল হতে পারে, মাল্টিপল হতে পারে, আর লিভারে হতে পারে, অন্যান্য জায়গায়ও কনকমিটেন্ট সিস্ট থাকতে পারে। সিমটম কি থাকবে, একটা আমরা আগেই বললাম যে পেশেন্টের ডিজনিয়া থাকবে, সাথে পেশেন্টের কাফ থাকতে পারে, এক্সপেক্টোরেশন থাকতে পারে, ফিভার, চেস্ট পেইন, হিমোপ্টাইসিস থাকতে পারে। এক্সরে যদি আমরা করি আমরা রাউন্ডেড বা ওভাল লেশন পাবো। অনেক সময় আমরা একটা ফাইন রেডিওলুসেন্ট ক্রিসেন্টিক মেনিসকাস সাইন বা ক্রিসেন্ট সাইন পেতে পারি। এটা হচ্ছে ইমপেন্ডিং রাপচার। এটা খেয়াল রাখেন, আমরা যদি মেনিসকাস সাইন বা ক্রিসেন্ট সাইন পেয়ে যাই, এটা হচ্ছে সাইন অফ ইমপেন্ডিং রাপচার। সিস্ট রাপচার যদি করে ফেলে তখন কি হবে, তখন যে এন্ডোসিস্ট গুলা ছিল সেগুলা রেসিডুয়াল ফ্লুইডের মধ্যে, মানে বলে না যে পানিতে পদ্ম ফুল বা এরকম, হ্যাঁ, তো এটা পদ্ম ফুলের মতো করে পানিতে ভাসতে থাকে, যেটাকে আমরা বলি হচ্ছে ওয়াটার লিলি সাইন। সিটি স্ক্যানে আমরা এটা পেয়ে থাকি। ওকে, তো এই যে রাপচার করে যে এটাতে কিছু প্রবলেম ডেভেলপ করে, যেমন প্লুরাল ক্যাভিটিতে যদি রাপচার করে তাহলে প্লুরাল ইফিউশন হতে পারে। এখানে আমরা ট্রিটমেন্ট কি করব, মজার ব্যাপার হচ্ছে লিভারের ক্ষেত্রে আমরা কিন্তু মেইনলি মেডিকেল ট্রিটমেন্ট ব্যবহার করেছিলাম, বা মিনিমাল এক্সেসিভ যে ট্রিটমেন্টটা, হ্যাঁ, পেয়ার ট্রিটমেন্ট, এগুলো ব্যবহার করেছিলাম। বাট লাংস এর ক্ষেত্রে আমাদের কিন্তু মেডিকেল ট্রিটমেন্টটা খুব একটা ব্যবহার করা যায় না। আমাদের মেইন স্টে অফ ট্রিটমেন্ট হচ্ছে এখানে সার্জারি। ওকে, নো আদার অপশন সাধারণত। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে আপনাদের, এই যে এখান থেকে আবার সামারি বক্সটা একটু দেখবেন, মানে কিছুই বাদ দেওয়া যাবে না। হাইড্রাটেড সিস্ট আপনাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। ওকে,
সো এটা হচ্ছে আপনাদের আজকের, আমরা এই পড়াটা দিয়ে শেষ করব। পরবর্তী ক্লাসে আমরা বাকি জিনিসগুলো পড়বো। আপনারা জানেন যে এই চ্যাপ্টারটা অনেক বড়, সো আমরা এটা কিন্তু 2টা ক্লাসে পড়বো ইনশাআল্লাহ, ঠিক আছে? সো আমরা কালকের ক্লাসে বাকি জিনিসগুলো বলে দিব। এখন আমাকে বলেন যে আজকের ক্লাসে আপনাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা, বা কোনো জিনিস আমার রিপিট করতে হবে কিনা, কিংবা আপনাদের কোনো কনফিউশন আছে কিনা। তাহলে আজকে আমরা কি কি পড়লাম আমরা যদি একটু সামারাইজ করি। আমরা ফার্স্টে শুরু করেছিলাম এন্টামিবা হিস্টোলাইটিকা বা হচ্ছে অ্যামিবিয়াসিস দিয়ে। এটা আমাদের মাঝারি মানের একটা ইম্পর্টেন্ট টপিক। দেন আমরা কি পড়লাম, আমরা হচ্ছে অ্যাসকারিয়াসিস পড়লাম, এটাও মাঝারি মানের ইম্পর্টেন্ট। এশিয়াটিক কোলাঞ্জিও হেপাটাইটিস লেস ইম্পর্টেন্ট। দেন আমরা পড়লাম হচ্ছে ইকাইনোকক্কাস গ্যানোলোসাস দিয়ে হাইড্রেটেড সিস্ট, মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। হ্যাঁ, ফাইলেরিয়াসিস এটাও মিডিয়াম মানের একটা ইম্পর্টেন্ট টপিক। সো আজকের ক্লাসে আপনারা কোন টপিকটা সবার আগে পড়বেন? অবভিয়াসলি আপনারা হাইড্রেটেড ডিজিজ সবার আগে পড়বেন। দেন আপনারা পড়বেন হচ্ছে অ্যামিবিয়াসিস, দেন পড়বেন হচ্ছে অ্যাসকারিয়াসিস, ফাইলেরিয়াসিস, লাস্টলি হচ্ছে এশিয়াটিক কোলাঞ্জিও হেপাটাইটিস। ওকে, আচ্ছা। তো এই চ্যাপ্টারে আপনাদের আজকে যতটুকু বললাম তার মধ্যে আপনারা 2টা বা তার বেশি কোশ্চেন ইনশাআল্লাহ কমন পেয়ে যাবেন মেইন পরীক্ষায়। ওকে, আশা করা যায়। তাহলে আমরা ক্লাসটা এখানে শেষ করব। আপনাদের কারো যদি কোনো কনফিউশন বা কোনো কোশ্চেন না থাকে আমি একটু চেক করে নিই আরেকবার। ওকে, হোপফুলি আপনাদের কারো কোনো সমস্যা নাই। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। কালকে আবার ইনশাআল্লাহ কথা হবে ক্লাসে। ওকে, শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।